আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি। তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে অনেক খুশি যে আমরা একসাথে দারুণ কিছু শিখতে যাচ্ছি। আমরা আজকে জ্যামিতির পার্ট অর্থাৎ সাধারণ গণিতের জ্যামিতির পার্ট শিখতে যাচ্ছি, এমসিকিউ। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা তোমাদের সকল বন্ধু বান্ধবের কাছে লাইভটি শেয়ার করে দাও, আর অবশ্যই লাইভের কমেন্ট সেকশনে জানায় দাও কে কোথা থেকে ক্লাস করতেছো এবং ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কষ্ট করে জানায় দাও। ওকে, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন দিয়ে দাও। আমি একটু দেখে লাইভটা ক্লিয়ার কিনা, আপনারা আমাকে একটু জানান। কে কোথা থেকে ক্লাস করতেছো সেটাও ভাই একটু জানাই দাও। লিংকটা সবাই শেয়ার করে দাও। আর কার কোন চ্যাপ্টারটা আগে লাগবে আমাকে জানাও, আমি তো ধারাবাহিকভাবে শেষ করাবো, তারপরেও কার কোন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট সামনে লাগতেছে। বোর্ড পরীক্ষার আগে আমরা সবই সলভ করাবো, তারপরেও যদি কারো ইমার্জেন্সি লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা। ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে কাইন্ডলি জানাও ভাইয়া। আর অবশ্যই একটু জানাও যে আমাকে যদি একটু সাদা সাদা দেখা যায়। আচ্ছা, এমডি আবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জাহান মিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ঢাকা থেকে অল ওকে। আশরাফুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সকল ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সকল ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এমডি আবির, সকল ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি কালো দেখা যাইতেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আফসারা তাসনিম অধরা, আসসালামু আলাইকুম। উগান্ডা থেকে দেখছি। হ্যাঁ, তোর সাথে উগান্ডা যায়। সাইমন সামি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ছোট ভাই বড় ভাই সবাইদেরকে মেনশন দিয়ে দাও, যারা যেই বিভাগ থেকে যেখান থেকে ক্লাস করতেছে বা করবে বা বোর্ড পরীক্ষা দিবে, সবাইকে এখানে কি করে দাও, মেনশন দিয়ে দাও। এবং স্লাইড গুলো বা এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ ফর বোর্ড। ওকে, বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা তাহলে শুরু করে দিই, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখি আমরা প্রথম স্লাইডে কি বলছে একটু দেখি। অর্থাৎ আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় 6, সাধারণ গণিতের অধ্যায় 6 শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। অর্থাৎ 6.1 থেকে 6.3 এর ভিতরে যে সকল এমসিকিউ গুলো বোর্ড পরীক্ষায় রেশিও অনুসারে সবচেয়ে বেশি আসে এমসিকিউ, আমরা সেই সকল এমসিকিউ গুলো ভাইয়া তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে, এবং তারই ধারাবাহিকতা এই চ্যাপ্টারে আর কোনটা আসতে পারে, কোনটা গুরুত্বপূর্ণ, সেই সকল টপিক গুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই ক্লাস শেষে আমরা স্লাইড নোটটা দিয়ে দিব। ওকে, তো শুরু করি আমরা। কারো কোনো যদি কোনো প্রবলেম থাকে, কোনটা বুঝতেছি না, আমাকে অবশ্যই ভাইয়া সাথে সাথে জানাই দিবা। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই যদি আগে আগে উত্তর করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ, আমার আগে উত্তর করে ফেলাটা আরো ভালো, আরো ভালো। একটা প্রিপারেশন তুমি আগেই নিয়ে ফেলতেছো, তার মানে এইগুলো আর তোমাকে পরবর্তীতে প্রিপারেশন নেওয়া লাগবে না পরীক্ষার আগে, তখন তুমি একটু নতুন কিছু প্রিপারেশন নিলা, তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমরা ক্লাসটা শুরু করতে পারি।
ভাই আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ছোট ভাইয়াদেরকে জানাই দিবা এবং মেনশন দিয়ে দাও। হ্যাঁ, জিসান হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে কি কমলাপুর গেছিলি? কারণ আজকে কেমিস্ট্রি ক্লাসে পাই নাই তোরে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু জানান, ক্লাসটা কি শুরু করে দিব? তাহলে শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই বলছে যে প্রথম যে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে এই প্রশ্নটা অনেক বেশি পরীক্ষা আসছে, এই প্রশ্নটা অনেক বেশি পরীক্ষা আসছে ইনশাল্লাহ। এবারও আসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। হ্যাঁ, দেখি আমরা কি বলছে, দেখি কি বলছে ভাইয়া। আমি আপনার পুরানো স্টুডেন্ট সোলাইমান সানবিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ম্যাক্সিমামই আমার স্টুডেন্টই পুরানো। যারা দেখতেছে তোমাদের ছোট ভাইয়াদেরকে মেনশন দিয়ে দাও, বড় যারা সিনিয়র যারা দেখতেছো, যারা 10-এ পরীক্ষা দিবে ভাইয়া, আহ অবশ্যই সবাইকে মেনশন দিয়ে দাও। চিনছেন ভাই? নাম তো সবারই আবির নামে, আমি আরো অনেক স্টুডেন্টই চিনি এখন। চেহারা দেখলে হয়তো বা মনে রাখতে পারবো, বয়স হয়েছে তো মনে থাকে না। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ চিনে ফেলবো, চিনে ফেলবো। আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দেই। অর্থাৎ বলছে এটা যদি একটা এবিসি ত্রিভুজ হয়, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। দেখা যাচ্ছে কোণ বিএসি এর সম্পূরক কোণের মান কোনটি? আচ্ছা, এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিছে, এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিছে ভাইয়া। এই যে এবিসি একটি কি ত্রিভুজ বলে দিছে? সমবাহু ত্রিভুজ বলে দিছে। তো ভাই সমবাহু ত্রিভুজের আমরা মনে হয় জানি প্রতিটা কোণ কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, তাই না? যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, তাহলে আমাকে বলছে যে বিএসি, বিএসি অর্থাৎ এই যে এই কোণটা বিএসি কোণটা, বিএসি কোণটা অর্থাৎ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো বলছে কোণ বিএসি এর সম্পূরক কোণের মান কোনটি? বিএসি। তো আমি এখানে বলে রাখি, কখনো যদি কখনো যদি আমরা দেখি, কখনো যদি আমরা দেখি যে দুইটা কোণের যোগফল, কখনো যদি আমরা দেখি দুইটি কোণের যোগফল, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাহলে উক্ত কোণদ্বয় বা দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পরের পূরক কোণ, তারা পরস্পর, তারা পরস্পর পরস্পরের কি ভাইয়া? পূরক কোণ, তারা পরস্পর পরস্পরের পূরক কোণ। আশা করি এইটুকু বুঝতে পারছি, তারা পরস্পর পরস্পরের কি কোণ? পূরক কোণ। হ্যাঁ, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের কি কোণ? পূরক কোণ, তারা পরস্পর পরস্পরের কি কোণ? পূরক কোণ। আবার অর্থাৎ এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই তো দেখা যাবে যে আমি যদি বলে থাকি যে 60 ডিগ্রি কোণের পূরক কোণ, 60 ডিগ্রি কোণের পূরক কোণ, 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 60 ডিগ্রি কোণের পূরক কোণ মনে রাখবেন ভাইয়া, দুইটা কোণের যে যোগফল যেহেতু 90 ডিগ্রি বলছি, দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি বলছি, তো 60 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে দিব। 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি 60 ডিগ্রি কোণের পূরক কোণ হয়েছে ভাইয়া 30 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি। আবার যদি বলি আমরা ভাইয়া কত ডিগ্রি, যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি। আবার আমরা যদি বলি 5 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে অবশ্যই অবশ্যই 90 মাইনাস 5, দ্যাট মিন্স কত আসবে? 90 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বাদ দিলে 85 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণের যোগফল 90 হইতে হয়। যদি কখনো দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি আসে ভাইয়া, তাহলে আমরা একটা আরেকটার সাপেক্ষে কি কোণ বলবো? পূরক কোণ বলবো। তো পূরক ছোট তাই 90 ডিগ্রি। এবার আমরা আসি সম্পূরকের ব্যাপারটা। যদি কখনো দেখি, যদি আমরা কখনো দেখি দুইটা কোণের যোগফল, যদি আমরা কখনো দেখি দুইটা কোণের যোগফল পরস্পর কি? দুইটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফল অর্থাৎ আমরা এখানে লিখতেছি দুইটি কোণের যোগফল, দুইটি কোণের যোগফল
180 ডিগ্রি হলে, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের তারা পরস্পর তারা পরস্পর পরস্পরের তারা পরস্পরের কি তারা পরস্পর পরস্পরের সম্পূরক কোণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপটা দিয়ে আসে, সম্পূরক কোণ। তো আমরা একটু বুঝি ভাইয়া, সম্পূরক কোণ দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের সম্পূরক কোণ। ভাইয়া পূরক শব্দটা ছোট, তাই তাদের যোগফল 90 ডিগ্রি, ছোট ভাই। সম্পূরক কথাটা বড়, তার মানে তাদের যোগফল বড় হবে, 180 ডিগ্রি দ্বিগুণ, অর্থাৎ দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের কি কোণ? সম্পূরক কোণ। অর্থাৎ সম্পূরক কোণ হচ্ছে পূরক কোণের কি? সম্পূরক কোণ হচ্ছে পূরক কোণের ডাবল, দ্বিগুণ, পূরক কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা জানি পূরক কোণ আমরা জানি যে 90 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ। পূরক কোণ আমরা জানি 90 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ পূরক কোণ মানে হয়েছে যদি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, দেখা গেছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পরস্পরের কি কোণ হয়? তারা পরস্পর পরস্পরের পূরক কোণ হয়। আবারও বলতেছি, আমি যদি দুইটা কোণ নেই, দুইটা কোণ, হ্যাঁ যে কোনো দুইটা কোণ নিতেছি, যেমন আমি নিলাম একটা সমকোণী ত্রিভুজ যদি আমি নেই, বা সমকোণী ত্রিভুজ, আমি একটা কোণ নিতেছি, আমি একটা কোণ নেই যদি, অর্থাৎ আমি এখানে একটা সমকোণ নিতেছি, খেয়াল করবেন, এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, অর্থাৎ এই টোটাল কোণটা 90 ডিগ্রি। আমি যদি এবার একটা রেখা দ্বারা এই 90 ডিগ্রিটাকে যে কোনো ভাগে ভাগ করি, অর্থাৎ আমি এই কোণটাকে একটা মান ধরলাম আর এই কোণটাকে আরেকটা মান ধরলাম, যদি এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পরের পরস্পরের কি কোণ? পূরক কোণ। আর সম্পূরক বলতেছে যদি আমরা এখানে একটা রেখা নেই আরেকটা, অর্থাৎ দুইটা কোণের যোগফল কত? 180। যদি আমি এই কোণটা নেই, দেখা গেছে যে এটা ও, এটা এ, এটা বি, এটা সি, তাহলে বি ও সি এটা একটা কোণ, আবার এ ও সি এটা আরেকটা কোণ, অর্থাৎ বিওসি হচ্ছে এওসি এর সম্পূরক কোণ, আবার এওসি হচ্ছে বিওসি এর সম্পূরক কোণ। অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি পরস্পর 90 ডিগ্রি 180 ডিগ্রি হয় তারা পরস্পর সম্পূরক কোণ। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমি বলি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো, সম্পূরক কোণ 60 ডিগ্রি কোণের সম্পূরক হইছে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব আমরা, 180 ডিগ্রি মাইনাস 60, দ্যাট মিন্স 120 ডিগ্রি। আবার আমি যদি বলি 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 60 ডিগ্রি, তো সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 180 হইতে হবে। আর পূরক মানে দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। হ্যাঁ, তার মানে আমাকে কখনো একটা কোণের সম্পূরক কোণ বের করতে গেলে, কি করতে হবে? আমাকে অবশ্যই 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। আর যদি একটা কোণের পূরক কোণ আমাকে বের করতে বলে, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে ওই কোণটা কি করব? বাদ দিয়ে দিব। মাঝে মাঝে আসে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক কত? 30 ডিগ্রি কোণের পূরক কোণের অর্ধেক, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ভাইয়া? 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, তার আবার অর্ধেক, তাহলে অর্ধেক 60 এর অর্ধেক কত? 30। সিমিলার ওয়েতে আবার আসে যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রির অর্ধেক কত? 60 ডিগ্রি, তাই না? তো এই কনসেপ্ট গুলো সম্পূরক পূরক থেকে এই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ আসে। তো আমাকে এখানে বলছে কোণ বিএসি এর সম্পূরক কোণের মান কোনটি? তো ভাইয়া বিএসি কত? 60 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ চাইছে 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে দিব, দ্যাট মিন্স আমরা জানি কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এইটুকু কি ভাইয়া সবাই বুঝতে পারছি? বউ তো নাই চারটা, কে কি বলছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বয়স হয়েছে, বিয়া করেন তাইলে। এই মানুষে কে বিয়া করবে বল? কেউ কি আছে? এখনো মনে হয় কেউ জন্মগ্রহণ করে নাই। আমার মতো একটা কাইল্লা কুইল্লা বেড়ার একটা বিয়া করবো, তাই না? ভাইয়ের 4টা বাচ্চা আছে। ও আচ্ছা, এখনো আছে। ভাইয়া আপনি আজকে সংসার আনেন নাই বোর্ডে? না আজকে সংসার আনি নাই ভাইয়া, সংসার আনি নাই। তোরাই তো আমার সংসার। এই যে দাদা, রিমন দাদা, তুমি ঠিক মতো টাইপিং গুলো লেখো। হ্যাঁ, একটা অনার্স পড়ুয়া স্টুডেন্ট যদি ঠিক মতো টাইপিং না করতে পারে, তাহলে আমরা তাকে কি এই ফেসবুকে পচাবো? দিন দিন সুন্দর হয়ে যাচ্ছি, কাহিনী কি?
সবই তোমাদের রহস্য, সবই চারুলতা ভাবির দোয়া। আরিয়ান তাহসিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চারুলতা ভাবি আছে বিয়া করার জন্য? নাই নাই নাই, কেউ নাই। হ্যাঁ আছে 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 ভাই, সবাই আছে। হয়েছে ভাই, এখন আমরা পড়ালেখা আসি। কোন যে ঝগড়া হয়েছে। আচ্ছা দেখি, এটা বুঝছি নিশ্চয়। আমরা পরবর্তী স্লাইডটাতে যাই। কি বলছে? আমরা পড়ায় মনোযোগ দেই, পড়ায় মনোযোগ দেই। আলোচনা হবে, আলোচনা হবে। আমার বিয়ে নিয়ে পড়া লাগবে না। যদি আমার বাসার কেউ দেখে, আমাকে আজকেই বিয়ে দিয়ে দিবে মনে হয়। ওকে, দেখেন কি বলছে, যে চিত্রে এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। তো বলছে চিত্রে এবিসি, চিত্রে ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি, এবিসি এটা একটি সমকোণ। তার মানে প্রথমটা ঠিক আছে। কোণ এবিসি একটি কি কোণ? সমকোণ। কোণ এবিসি একটি কি কোণ? সমকোণ, ঠিক আছে। এসিবি একটি সূক্ষ্মকোণ। এসিবি ভাইয়া, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে, তারা পরস্পরের অবশ্যই পূরক কোণ। কারণ এই কোণ আর এই কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি আসবে। তাহলে তারা পরস্পরের পূরক কোণ। এবং মনে রাখবা ভাইয়া, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি যেমন হয়, তার মানে আমরা বলতে পারি তারা একজনের সাপেক্ষে আরেকজন পূরক কোণ। আবার অবশ্যই প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রিটা বাদ দিয়ে বাকি দুইটা কোণ সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি দুইটা কোণ কি কোণ? সূক্ষ্ম কোণ। আশা করি এটা বুঝতে পারছি। তার মানে আমার এই কনসেপ্টটাও ঠিক আছে, যে এসিবি একটি কি কোণ? সূক্ষ্ম কোণ। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফো এখানে আসছে। হ্যাঁ, আমরা একটু বলে রাখি, একটা তথ্য তোমাদেরকে জানাই দিয়ে রাখি। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, যে কি একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এমসিকিউর জন্য ভাইয়া, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি। তো আমি নিলাম ভাইয়া, যে কোনো একটা ত্রিভুজ আমি নেই, তাই না? কোনো সমস্যা তো নাই। আমি যে কোনো একটা ত্রিভুজ আমি নিচ্ছি, যে কোনো একটা ত্রিভুজ আমি নিচ্ছি। হ্যাঁ, আমি এই ত্রিভুজটা নিলাম এবং এই ত্রিভুজের আমি নাম দিলাম ভাইয়া, আমি এই ত্রিভুজের নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি, তিনটা বাহু এই ত্রিভুজের। আমি এই ত্রিভুজের থেকে তিনটা কনসেপ্ট দ্বারা করাইতে পারি। প্রথম কনসেপ্ট হইছে যে আমি এবি যোগ করলাম, এবির সাথে আরেকটা বাহু যোগ করলাম এসি, তাহলে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন কত ভাইয়া? বিসি। এরপর ভাইয়া দুই নাম্বার কি বলছি, হয় আমার এবি প্লাস এসির মান বিসি এর তুলনায় বড় হবে, অর্থাৎ এটাকে প্রথম বাহু ধরতেছি, এটাকে দ্বিতীয় বাহু ধরতেছি, তাহলে প্রথম দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হবে? বড় হবে। আবার আমি এমনও বলতে পারি যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন কত ভাইয়া? এসি। এখানেও আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তিন নাম্বার আমি আরেকটা বলতে পারি যে এসি প্লাস বিসি, যদি এই দুইটা বাহু যোগ করি তাহলে অবশ্যই এবি বাহু থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তার মানে এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি যদি একটা এক্সাম্পল দেই, মাঝে মাঝে আসে যে নিচের কোনটি দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করা পসিবল বা সম্ভব, নিচের কোনটি দ্বারা, নিচের কোন বাহু সিরিজ দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব। তো দেখা গেছে এক নাম্বার অপশনে বলে দেয় যে 3 3 কত বলে দেয়? 6। আবার কত বলে দেয়? দেখা গেছে 5 9 কত 5 9 7। এরপরে 3 নম্বরে বলে দেয় নিচের কোনটা দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা পসিবল, যে 6 6 6 12 6, এরকম একটা দেয়। 4 নাম্বার একটা অপশন দিতে পারে, কেমন? যে 1 যোগ 1 2 আর একটা কত 5। এই যে এরকম একটা সিরিজ দিয়ে বলবে কি এই নিচে চারটা অপশনের ভিতরে কোনটা দিয়ে ত্রিভুজ, বা তিনটা দিয়ে দিল, কোনটা দিয়ে ত্রিভুজ উৎপন্ন করা পসিবল, কোনটা দিয়ে ত্রিভুজ উৎপন্ন করা পসিবল। তো আমরা দেখি 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6 কি 6 থেকে বড় না? তার মানে এই কনসেপ্টটা কাটা, এটা উত্তর হবে না। ত্রিভুজ উৎপন্ন করার জন্য যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হইতে হবে ভাইয়া? বড় হইতে হবে, তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 14।
14 কি ভাইয়া 7 থেকে বড়? হ্যাঁ 14 7 থেকে বড়। ত্রিভুজ উৎপন্ন করা পসিবল? এখনো শিওর না। আমাকে এবার এইটা আর এটা যোগ করতে হবে। 9 আর 7 যোগ করলে কত ভাইয়া? 16। 16 5 থেকে বড়? হ্যাঁ বড়। তারপরেও কি ত্রিভুজ উৎপন্ন করা পসিবল? এখনো শিওর না। এবার আমি 5 আর 7 যোগ করতেছি। 5 আর 7 যোগ করলে কত ভাইয়া? 12। 12 কি 9 থেকে বড়? হ্যাঁ ভাইয়া বড়। তার মানে আমরা বলতেছি তিনবার আমরা রোটেশন করে চেক করে দেখলাম যে এই শর্তটাকে কি করতেছে? মানতেছে। তো সেই হিসেবে আমি বলতেছি এখানে এটা দিয়ে ত্রিভুজ উৎপন্ন করা পসিবল। পরেরটাতে দেখো, এই যে 6 আর, অনেকে একবার চেক করে 6 আর 12 যোগ করলে কত? 18। তাহলে 18 তো ভাইয়া 6 থেকে বড়, তাহলে উত্তর তো ত্রিভুজ উৎপন্ন করা পসিবল, কিন্তু বলা যাচ্ছে না। আমাকে বাকিটা চেক করতে হবে। আবার 12 আর 6 যোগ করলে কত? 18। 18 তো ভাইয়া 6 থেকে বড়, তার মানে ত্রিভুজ উৎপন্ন করা যাবে, কিন্তু না। আবার এটা যদি যোগ করি, 6 6 যোগ করলে কত? 12। তো 6 6 যোগ করলে যদি 12 হয়, 12 তো ভাইয়া 12 সমান হয়ে গেছে, তার মানে এটা দিয়ে ত্রিভুজ উৎপন্ন করা পসিবল না। এখানে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তো যে কোনো দুইটা বাহুর যোগফল অপর বাহুটা থেকে বড় হচ্ছে না? বড় হচ্ছে না, তার মানে আমরা এটাও উত্তর হিসেবে নিতে পারবো না। তার মানে আমাকে এখানে আমি যে জিনিসটা জানাইতে চাচ্ছি যে শুধু যে একবার চেক করব তা না, তিনবার চেক করতে হবে। তিনটা বাহুকে রোটেট করে করে আমাকে কি করতে হবে? চেক করতে হবে আসলে কি ত্রিভুজ উৎপন্ন করা পসিবল নাকি পসিবল না। তো আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া, আশা করি এইটুকু বুঝতে পারছি। সবাই বুঝতে পারছে এইটুকু? আমাকে একটু জানাই দাও ভাইয়া। ভাই কালো জগতের আলো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমিও বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া, পৃথিবীতে এখনো পর্যন্ত বাইচে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। মেহজাবিন মাইশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে ক্লাস করতেছো এবং বুঝতেছো কিনা আমাকে অবশ্যই অবশ্যই জানাই দাও ভাইয়া। কে কোথা থেকে ক্লাস করতেছো? তোমাদের ভালোবাসাই আমরা চাই আগায় যাইতে। তোমাদের এক একটা সাপোর্ট, তোমাদের এক একটা লাইক, তোমাদের এক একটা কমেন্ট আমাদের উপরে উঠার অনুপ্রেরণা। ওকে, যেহেতু আমরা ছোটখাটো মানুষ, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমরা উপরে উঠতে পারবো। ভাইয়ের জীবনে যেন অমাবস্যা না আসে, অল টাইম পূর্ণিমা আলো থাক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিন আমিন আমিন, থ্যাংক ইউ। আচ্ছা, খুশি হলাম, শুনে খুশি হলাম। আচ্ছা, আশা করি কি এটা বুঝতে পারছি সবাই? আশা করি এটা বুঝতে পারছি। আমরা পরেরটাতে যাচ্ছি। যদি উপকার হয়, তোমাদের পরীক্ষা যদি আসে, তাহলে অবশ্যই ভাইয়াটার জন্য দোয়া করে দিবা, অবশ্যই ভাইয়াটার জন্য দোয়া করে দিবা, যাতে একটা সুন্দর বউ পাই, তাই না? সবাই তো বিয়ে বিয়ে নিয়ে পাগল হয়ে গেছে, তাই না? অবশ্যই দোয়া করে দিবা, তাই না? যাতে চারুলতার মতনই পাই। আচ্ছা, কি বলছে যে ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী, বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতি যখন আবিষ্কার করছে তখন কিছু স্বীকার্য দ্বারা করাইছে। বিজ্ঞানী ইউক্লিড যখন জ্যামিতি আবিষ্কার করছে তখন কিছু স্বীকার্য দ্বারা করাইছে। আমরা সেই স্বীকার্যগুলো একটু দেখি। প্রথম স্বীকার্য বলছে রেখার প্রান্তবিন্দু নাই। আচ্ছা, এখানে আমি একটু বলে দেই, এটার সাপেক্ষে আমি কিছু বেসিক আপনাদেরকে একটু শেয়ার করি যাতে আপনাদের হেল্প হয়। হ্যাঁ, ফার্স্ট অফ অল, রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা কনসেপ্ট আমরা একটু বিল্ড আপ করি। হ্যাঁ, রেখা, রশ্মি, রেখাংশ। আমি প্রথমে বললাম ভাইয়া একটা রেখা কল্পনা করলাম, একটা রেখা, এরপর একটা রশ্মি কল্পনা যদি করি। ভাইয়া একটা রেখা নিলাম আমি ফার্স্টে, রেখা। যেমন কি আমি যদি একটা রেখা নেই, রেখার দেখা গেছে ভাইয়া, রেখার দেখা গেছে কি অর্থাৎ এই যে আমি একটা এখানে রেখা আঁকলাম, একটু দেখো ভাইয়ারা, দেখো দুই পাশেই দুইটা তীর চিহ্ন আঁকছি, দুই পাশেই দুইটা তীর চিহ্ন আসছে। রেখা মিন্স সরল রেখা, রেখা মিন্স সরল রেখা। তো দেখা গেছে যখন আমরা একটা রেখা আঁকি তখন রেখাটার দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ রেখাটার দুই পাশেই দুইটা তীর চিহ্ন থাকে এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, এবং আমরা জানি না সেই বিন্দুটা কোথায়, সেই প্রান্ত বিন্দুটা কোথায়, শুরুর বিন্দুটা কোথায় আমরা বলতে পারি না। তাই দেখা গেছে রেখার কোনো কি নাই? প্রান্ত বিন্দু নাই। রেখার কোনো কি নাই? প্রান্ত বিন্দু নাই। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এবং যেহেতু এটা পড়াচ্ছি, এটার সাথে সাথে আরেকটা ইনফরমেশন বলে দিব, এই যে রেখার কোনো কি পাইতেছি না? প্রান্ত বিন্দু পাইতেছি না। এরপর আমাদের যে টপিকটা আসে সেটার নাম হচ্ছে ভাইয়া রশ্মি। সেটা আসে কি? রশ্মি। হ্যাঁ, এটা থেকেও এমসিকিউ আসতে পারে। রশ্মি, রশ্মি মিন্স ভাইয়া আমি এই যে একটা আঁকলাম, আঁকছি,
এই যে রেখা আমরা যে একটা আঁকলাম, এই পাশে দেখা যাচ্ছে ভাইয়া একটা কি আছে, প্রান্ত বিন্দু কিন্তু আছে। অর্থাৎ এই যে এই পয়েন্টটা, এটার কিন্তু আর এই পাশে তীর চিহ্ন নাই ভাই, এই পাশে কি তীর চিহ্ন আছে? না, এক পাশে তীর চিহ্ন আছে। তার মানে রশ্মি কাকে বলে? যেই সরল রেখার একটা প্রান্ত বিন্দু থাকে, বা যে রেখার একটা প্রান্ত বিন্দু থাকে, তাকে আমরা কি বলতেছি? রশ্মি বলতেছি। এই যে রেখা বলছি, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ রেখার কোনো কি নাই? প্রান্ত বিন্দু নাই। প্রান্ত বিন্দু নাই। রেখার কোনো প্রান্ত বিন্দু কি নাই? তো যেহেতু ভাই রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, তার কি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য আছে? না, অবশ্যই নাই। যেহেতু রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, তার মানে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। আবার রশ্মি যদি বলি ভাইয়া, রশ্মির কিন্তু একটা প্রান্ত বিন্দু আছে, আরেকটা কিন্তু অসীম পর্যন্ত চলতেছে। তারপরেও কিন্তু আমরা বলতে পারতেছি না যে রশ্মির একটা কি আছে? দৈর্ঘ্য আছে। অর্থাৎ সুনির্দিষ্ট, রশ্মির কোনো সুনির্দিষ্ট দৈর্ঘ্য নাই। রশ্মির কোনো সুনির্দিষ্ট দৈর্ঘ্য নাই। কিন্তু যদি ভাই আমরা পরবর্তী টপিকটাতে যাই, অর্থাৎ রেখাংশ। রেখাংশ, হ্যাঁ, রেখাংশ, রেখার অংশ, আমরা সহজ ভাষায় বলি রেখার অংশ। রেখার অংশ, রেখাংশ মিন্স রেখার অংশ। অর্থাৎ আমি যদি এটা একটা সরল রেখা নিই, এটা একটা সরল রেখা আমি নিলাম, এটা একটা সরল রেখা নিলাম, এবং আমি আরেকটা সরল রেখা যদি নেই, আমি এখানে আরেকটা সরল রেখা নিলাম, হ্যাঁ, এই যে আমি একটা সরল রেখা নিছি, একটু যদি খেয়াল করো ভাইয়া, আমি একটা সরল রেখা নিছি, যদি একটু খেয়াল করো, এই যে এই সরল রেখাটার একটু সুন্দর করে আঁকি, বিশ্রী দেখা যাচ্ছে। একটা সরল রেখা আমি নিলাম, এই যে ভাইয়া, এই যে আমি সরল রেখাটা নিলাম, এই সরল রেখাটার অসীম পর্যন্ত বিস্তৃত। তো যেহেতু ভাই এই সরল রেখাটা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই সরল রেখাটার অসীম পর্যন্ত চলতেছে। কি পর্যন্ত চলতেছে ভাই? অসীম পর্যন্ত চলতেছে রেখা। কিন্তু আমি বলছি রেখার অংশ। তো আমি যদি এই রেখাটা থেকে কিছু একটা অংশ কাইটা নেই, দেখা গেছে আমি এইটুকু আর এইটুকু কাইটা নিলাম, তাহলে যেহেতু আমি এই রেখাটার একটা অংশ কেটে নিচ্ছি, দ্যাট মিন্স এটা আমাদের রেখাংশ। এটা আমাদের রেখাংশ। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই রেখাংশের এখানেও একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থাকে। অর্থাৎ রেখাংশের প্রান্তবিন্দু আছে। রেখাংশের প্রান্তবিন্দু আছে, এবং আমরা বলতেছি প্রান্তবিন্দু দুইটা। কয়টা? রেখাংশের প্রান্তবিন্দু দুইটা। যেহেতু রেখাংশের প্রান্তবিন্দু আছে, সেহেতু আমরা বলতে পারি যে রেখাংশের দৈর্ঘ্য আছে। রেখাংশের দৈর্ঘ্য আছে, তার মানে আমরা বললাম রেখার কোনো প্রান্তবিন্দু নাই, তাই দৈর্ঘ্য নাই। রশ্মির প্রান্তবিন্দু একটা আছে, তারপরও দৈর্ঘ্য নাই। রেখাংশের প্রান্তবিন্দু দুইটা, দৈর্ঘ্য সুনির্দিষ্ট, একটা ফিক্সড যে কোনো রশ্মির আমরা রেখাংশের একটা অংশ নিলে সেটা একটা দৈর্ঘ্য পাওয়া যাবে। আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া। যতটুকু বলছি কথা, ততটুকু কি বুঝছি সবাই? সারওয়ান, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তুমিও নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, এবং অনেক দূর থেকে ক্লাস করতেছো। থ্যাংক ইউ, দেখে ভালো লাগতেছে ভাইয়া, দেখে ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, দোয়া করব বিয়াটা, বিয়েতে কাচ্চি রাখেন, তোর দাওয়াতে দিবি না, যা। কাচ্চি তো দূরের কথা, এই এই এই- এই জন্যই বিয়েটা করি না, বুঝছস তাইলে? হ্যাঁ, খালি খাওয়ার ধান্দা। আচ্ছা, তো আমাকে আরেকটা জিনিস আমি একটু বলি, এটার পাশাপাশি বিন্দু নিয়ে একটু বলি, হ্যাঁ। বিন্দু কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিন্দু কোনো কারো নাম না, বিন্দু বিজ্ঞানীদের একটা সন্তান। হ্যাঁ, বিন্দু বিজ্ঞানীদের একটা সন্তান। বিন্দু হচ্ছে, আমরা ধরলাম যে এটা একটা বিন্দু, দেখা যাচ্ছে না, একটু বড় করে দিই, এই বড় করে দিলাম, এটা একটা বিন্দু। অর্থাৎ বিন্দুর একটা, বলতে পারি, শূন্য মাত্রার অধিকারী। বিন্দু একটা শূন্য মাত্রার অধিকারী। বিন্দুর না আছে দৈর্ঘ্য, বিন্দুর এক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কিছু নাই, উচ্চতা নেই। বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই। দুই নাম্বার, যেহেতু নাই, তার মানে মাত্রা শূন্য। আমরা বলি বিন্দু হইছে শূন্য মাত্রার অধিকারী।
বিন্দুকে কি বলা হয়? শূন্য মাত্রার অধিকারী বলা হয়। বিন্দুর দৈর্ঘ্য নাই, বিন্দুর প্রস্থও নাই, বিন্দুর উচ্চতাও নাই, সেহেতু বিন্দু শূন্য মাত্রার অধিকারী। দ্যাট মিন্স দৈর্ঘ্য কত? শূন্য। দ্যাট মিন্স দৈর্ঘ্য কত? শূন্য। এবং বিন্দু যে বিন্দুর আমরা বলতে পারি আদি বিন্দু আর প্রান্ত বিন্দুটা, অর্থাৎ শুরুর বিন্দু আর শেষ বিন্দু কিন্তু এক জায়গায়, বিন্দু শুরুর বিন্দু আর শেষ বিন্দু কি এক জায়গার ভিতরে অবস্থান করে। তো এটা আমরা একটু জেনে রাখি বিন্দু। তো আমাদের ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী কনসেপ্টটা কি বলছে? ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী বলছে রেখার প্রান্ত বিন্দু নাই। এই যে রেখার প্রান্ত বিন্দু নাই, তার মানে প্রথম অপশনটা অবশ্যই ঠিক আছে ভাইয়া, প্রথম অপশনটা অবশ্যই ঠিক আছে। পরে কি বলছে? যার কেবল দৈর্ঘ্য আছে, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই তাই রেখা। এই যে রেখা কি বলতেছে? যার কেবল দৈর্ঘ্য আছে, যার একটা সরল রেখা তো একটা দৈর্ঘ্য আছে কিন্তু কি নাই? প্রস্থ আর উচ্চতা নাই তাই রেখা। তাই আমরা বলে থাকি, এটার পাশাপাশি বলে রাখি, রেখার মাত্রা কত? রেখার মাত্রা এক। রেখার মাত্রা কত? এক। রেখার মাত্রা এক। বিন্দুর মাত্রা যেমন শূন্য, রেখার মাত্রা কত? রেখার মাত্রা হচ্ছে এক। রেখার মাত্রা কত? এক। আরেকটা একটু বলে রাখি, জানাই রাখি, সেটা কি? যে তল। হ্যাঁ, আরেকটা জানা রাখি ভাইয়া, তল। তলের মাত্রা, তলের মাত্রা দুই। তলের মাত্রা কত? দুই। তলের মাত্রা কত? দুই। এটা একটু জেনে রাখি। তল। এবার আমরা পাইলাম যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ আর উচ্চতা নাই তাই রেখা। তার মানে এই কনসেপ্টটা আমাদের ঠিক হইলো। তারপরে তলের প্রান্ত হলো বিন্দু। তলের প্রান্ত হলো বিন্দু। যেমন তলের প্রান্ত, তলের প্রান্তের দিকে যদি তাকাই, অর্থাৎ তল গঠিত হয় কিভাবে? এই যে আমি একটা এই বরাবর একটা রেখা নিলাম আর এই বরাবর একটা রেখা নিলাম, তাহলে এটা একটা তল। এই তলের প্রান্তের দিকে যদি তাকাই, এই যে তলের প্রান্ত, বলছে তলের প্রান্ত হলো বিন্দু। তলের প্রান্ত হলো বিন্দু, কিন্তু তলের প্রান্ত কি আসলে বিন্দু? না ভাইয়া, তলের প্রান্ত বিন্দু না। রেখাংশের প্রান্ত বিন্দু, কিন্তু তলের প্রান্ত কিন্তু বিন্দু হয় না, তলের প্রান্ত হয় রেখা। তার মানে আমাদের এই কনসেপ্টটা কিন্তু ভুল। তলের প্রান্ত হলো কি? বলছে তলের প্রান্ত কি বিন্দু? তলের এ একটা প্রান্ত, এ একটা প্রান্ত, তো তলের দুইটা প্রান্ত কি বিন্দু? না, তলের দুইটা প্রান্ত কি? রেখা। তলের দুইটা প্রান্ত কি? রেখা। এটার সাথে সাথে আরেকটা ইনফো দিয়ে রাখি ভাইয়া, আমরা সবাই নিশ্চয়ই ফুটবল চিনি, তাই না? তো অবশ্যই ফুটবল কয় মাত্রা বিশিষ্ট? ফুটবলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ফুটবলটাকে আমরা তুলনা করতেছি গোলকের সাথে। ফুটবলটাকে তুলনা করতেছি আমরা গোলকের সাথে। তো গোলক কয় মাত্রা বিশিষ্ট? গোলক তিন মাত্রা বিশিষ্ট। গোলকের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দ্যাট মিন্স গোলক কয় মাত্রা বিশিষ্ট? তিন মাত্রা বিশিষ্ট। আবার আমি যদি বলি তোমাদের ম্যাথ বইটা, অর্থাৎ ঘনক, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর মাত্রা কত? ভাইয়া তিন। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। বর্গাকার ঘনবস্তু, দ্যাট মিন্স ঘনক, ঘনকের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি মাত্রা কত? তিন। মাত্রা কত? তিন। এইটুকু কি সবাই বুঝতে পারছি? সোলাইমান সানবিন লস প্রজেক্ট হয়ে গেল। ওর জন্য সবসময় লস প্রজেক্ট, ওর ওর জন্য সবসময় লস প্রজেক্ট। কি দাওয়াত দেওয়া লাগবে না? আমি তাও আয়সা পড়বো, আসিস তুই, বুঝছিস? তোরে কাছের ওই হাড্ডি গুলা দিয়ে খাইতে। বেশি কাছে রাখবো না, আশায় থাকিস। খেলুম না, তোরে খেলায় নিতাম না, যা। ওরে কেউ খেলায় নিস না, সানবিন কেউ খেলায় নিবি না। দেখ পরবর্তী এমসিকিউ তে যাই। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী এমসিকিউ তে কি বলছে? 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি। এটা মনে অলরেডি পড়াই ফেলছি, তাই না? এখন তো এটা প্রশ্নটা একটা দুধবাত প্রশ্ন। 60 ডিগ্রি কোণের সম্পূরক, আর সম্পূরক বললে আমরা বলছি ভাইয়া সব সময় 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে কত আসে? 120 ডিগ্রি। আর তার আবার কি চাইছে? অর্ধেক। তো অর্ধেক মানে কি? এটাকে 2 দিয়ে ভাগ, দ্যাট মিন্স 60 ডিগ্রি। তারপর আমরা পাইলাম 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক 60 ডিগ্রি, তাই না ভাইয়া? আচ্ছা, আমরা পরেরটাতে যাই। রশির প্রান্তবিন্দু কতটি? দেখছিস ভাইয়া, একটা বেসিক পড়াইছে, একটা বেসিকের আলোকে কতগুলো এমসিকিউ আসছে এখানে, যে রশ্মির প্রান্তবিন্দু কতটি। ভাই আমরা দেখছি, একটু আগে দেখে আসছি যে রশ্মির প্রান্তবিন্দু কয়টা হয়? রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। অর্থাৎ আমরা দেখতে পাইলাম রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। আশা করি এটাও বুঝতে পারছি। পরেরটাতে চলে যাই, পরেরটাতে চলে যাই। এই যে নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? নিচের কোনটি ত্রিমাত্রিক
বস্তু। তাহলে দেখবে নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? অপশনে কি কি বলছে? রশ্মি, অপশনে বলছে রশ্মি, রেখা, তারপর তল, আর একটা কি গোলক। ওকে, তো নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? ত্রিমাত্রিক বস্তু কি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, অর্থাৎ তিনটাই আছে। আমরা বিন্দু শূন্য মাত্রার অধিকারী বলছি, রেখা এক মাত্রার অধিকারী বলছি, তল দুই মাত্রার অধিকারী বলছি, আমরা এরপরে বলছি কি তিন মাত্রা বিশিষ্ট। নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু? রশ্মি এক মাত্রা, তার মানে এটা ক্রস, রেখা এক মাত্রা ক্রস, তল দ্বিমাত্রিক, গোলক পাইয়া কত? ত্রিমাত্রিক। গোলক, ঘনক, আয়তাকার ঘনবস্তু, ব্যালন, সিলিন্ডার, এগুলো সব কয় মাত্রিক? তিন মাত্রিক। এগুলো সব কয় মাত্রিক? তিন মাত্রিক, অর্থাৎ তিন মাত্রা বিশিষ্ট। আশা করি এটা বুঝতে পারছি সবাই। ওকে, সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দিয়েন। হ্যাঁ, পরেরটাতে চলে যাচ্ছি, সুপার ডুপার এমসিকিউ। অর্থাৎ এই এমসিকিউটা কেন জানি মন বলতেছে এবার আপনাদের বোর্ড পরীক্ষা আসবে। কেন জানি মন বলতেছে, যদি যে টিচার প্রশ্ন করবেন ওই প্রশ্নকর্তা যদি এই প্রশ্নটা না দেখে তাহলে প্রশ্নটা দিবে, আর যদি উনি দেখে ফেলে তাহলে আর এই প্রশ্নটা দিবে না। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হয় রিটেনে আসবে সাধারণ গণিতের, নতুবা এমসিকিউতে আসবে, অথবা হায়ার ম্যাথের রিটেনে আসবে, নতুবা হায়ার ম্যাথের এমসিকিউতে আসবে। বিশেষ করে হায়ার ম্যাথের ভেক্টর থেকে, হায়ার ম্যাথের ভেক্টর থেকে এই কনসেপ্টটা কিন্তু আসেই, আসবেই। যে কোনো একটা পরীক্ষার ভিতরে আপনি হয় এমসিকিউতে পাবেন নয় রিটেনে পাবেন, এটা 100% আমি গ্যারান্টি দিয়ে দিলাম। অর্থাৎ আপনি বলতে পারেন এই জিনিসটা চিহ্ন আমি দিয়ে দিলাম, এটা আসবেই, এটা আসবেই। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখি আমরা কি বলছে আমাদের এখানে। বলছে এবিসি একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এ বি সি ত্রিভুজের ই আর এফ যথাক্রমে এবি আর এসি এর মধ্যবিন্দু বলে দিছে। এবি আর এসি এর কি বলে দিছে? মধ্যবিন্দু। অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু বলছে কত? ই, এসি বাহুর মধ্যবিন্দু কত বলছে? এফ। মধ্যবিন্দু হলে নিচের কোনটি সঠিক বের করতে বলছে। কখনো যদি একটা ত্রিভুজের ভাইয়া দুইটা কি দেওয়া থাকে? বাহু দেওয়া থাকে। একটা ত্রিভুজে তো তিনটাই বাহু থাকে, কিন্তু তিনটা বাহুর ভিতরে যদি দুইটা বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকে, তাহলে এই কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার রাখি। এই কনসেপ্টটা আমাদেরকে অনেক হেল্প করবে। সেটা কি? যে আমি নোটটা লিখে দিচ্ছি, ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, দৈর্ঘ্যে তার অর্ধেক। এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার কি? অর্ধেক। অর্থাৎ এই যে একটা এবিসি ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এফ, এবারে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটার নাম কত ভাইয়া? সংযোজক রেখাংশটার নাম হচ্ছে ইএফ। সংযোজক রেখাংশটার নাম পাইলাম কত? ইএফ। এই ইএফটা হচ্ছে, এটাকে যদি আমরা প্রথম বাহু কল্পনা করি, এটাকে যদি দ্বিতীয় বাহু কল্পনা করি, তাহলে এটা তৃতীয় বাহু। তাহলে বলছে যে সংযোজক রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল, দ্যাট মিন্স এটাকে সমান্তরাল সাইন বলি, এবং কার সমান্তরাল? সেটা বিসি বাহুর সমান্তরাল। কার সমান্তরাল? বিসি বাহুর সমান্তরাল। এবং বলছে কি দৈর্ঘ্যে তার অর্ধেক, দৈর্ঘ্যে তার অর্ধেক। অর্থাৎ ইএফ বাহুর মানটা হাফ অফ কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমরা একটু দেখি এখানে কোনটা বিল্ড আপ হয়েছে। অর্থাৎ বলছে এবি সমান্তরাল এসি, এবি সমান্তরাল এসি, পৃথিবী উল্টায় যাবে তাও কোনোদিন কি এবি আর এসি কি হবে না? সমান্তরাল হবে না। আবার বলছে এবি আর এসি বাহুর দৈর্ঘ্য, এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে কোথাও উল্লেখ করে দেয় নাই যে এটা একটা সম দ্বিবাহু ত্রিভুজ বা এবি আর বিসি বাহুটা সমান, তার মানে এই কনসেপ্টটা আমাদের ভুল। এরপরে কি বলছে? বিসি ইকুয়াল টু কত? এসি। বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু এসি, এই কনসেপ্ট আমরা বলতে পারতেছি না। তাহলে কোনটা সত্য দেখি। কোনটাই যেহেতু তিনটাই সত্য হয় নাই, তার মানে 4 নাম্বারটা অবশ্যই হবে। তারপর আমরা দেখি লজিকটা, যে বিসির মান 2EF, এখানে আছে কত? EF ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে আমি কি বলতে পারি এখান থেকে যে বিসি ইকুয়াল টু 2টা ওই পাশে যদি গুণ করে দেই 2 ইনটু
ই এফ, অর্থাৎ আমরা পাইলাম আমাদের 4 নম্বর অপশনটা উত্তর হিসেবে পাইলাম। আশা করি এটা সবাই বুঝতে পারছি। এটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সবাই কি বুঝতেছি? যদি সবাই বুঝে থাকি, যদি সবাই বুঝে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। কি বলছে যে এখানে একটা বলছে চিত্রে পি কিউ আর আর এস। হ্যাঁ, খেয়াল করি, মজাদার একটা প্রশ্ন, এবং এটা বাচ্চাকালে আমরা মনে দেখছিলাম, তাই না? সেই ক্লাস 6 এ, আমার যতটুকু মনে পড়ে ক্লাস 6 এ সর্বপ্রথম এই চিত্রটা মনে হয় আমরা দেখে থাকি। কি বলছে? বলছে পি কিউ আর আর এস, পি কিউ আর আর এস সমান্তরাল। এই যে পি কিউ আর আর এস সমান্তরাল বলে দিচ্ছে। আর অবশ্যই দেখা যাইতেছে এবিটা একটা ছেদক। পি কিউ আর এস সমান্তরাল, আর এবিটা একটা কি? ছেদক। এবং ছেদকটা সমান্তরাল রেখাটাকে বা সমান্তরাল রেখা দ্বয়কে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা সি বিন্দু, একটা ডি বিন্দু। তো আমাকে বলছে এখানে, আমি একটু ইন্টারাপ্ট করি, যে আমি একটা কনসেপ্ট এখানে দেই, একটু খেয়াল করেন। দিলাম এটা একটা রেখা, আরেকটা রেখা কি দিলাম, এটা একটা রেখা। এই যে দুইটা রেখা আঁকলাম, আর আরেকটা রেখা কি, ওকে। এই যে দেখা যাচ্ছে যে এই জায়গার ভিতরে আমি যদি এগুলোর একটু নাম দেই, এখানে না একটু ভিন্ন নাম দিছে, আমি দিলাম এ বি সি ডি, এটা দিলাম ই এফ, এটা দিলাম জি এইচ। হ্যাঁ, অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি কয়টা কোণ তৈরি হয়েছে। এটাকে আমি ধরলাম 1 নাম্বার কোণ, 2 নাম্বার কোণ, 3 নাম্বার কোণ, 4 নাম্বার কোণ, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। 8টা কোণ আছে এখানে। এই 8টা কোণ দিয়ে এমসিকিউতে প্রশ্ন করতে পারে। প্রথমত, ভাইয়া 1 8 সরি 1 4 আর 2 3, সিমিলার ওয়েতে 5 8 6 7 পরস্পর সমান। কি কোণ হিসেবে? বিপ্রতীপ কোণ বলে। কি কোণ হিসেবে? বিপ্রতীপ কোণ বলে। আবার যেহেতু এটা একটা ছেদক, তাহলে এই 3 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ, ছেদকের বিপরীত পাশের দুইটা কোণ 3 6 অথবা 4 5, 3 6 অথবা কি 4 5, অথবা 1 8 অথবা 2 5, তারা পরস্পর একান্তর কোণ হিসেবে সমান। তারা পরস্পর একান্তর কোণ হিসেবে সমান। সিমিলার ওয়েতে যদি একটু তাকাই, কখনো দুইটা সমান্তরাল রেখার অন্তস্থ দুইটা কোণের সমষ্টি, আবারও বলি, একটা, এই যে আমি দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা, এখান থেকে ডেপথ একটু প্রশ্নে যাই, যে দুইটা যদি কখনো সমান্তরাল রেখা থাকে, তাহলে অন্তস্থ দুইটা কোণের যোগফল অনুরূপ দুইটা কোণের যোগফল, অনুরূপ বলতে একই পাশের দুইটা কোণের যোগফল, অন্তস্থ একই পাশের দুইটা কোণের যোগফল অবশ্যই অবশ্যই এক সরল কোণ বা দুই সমকোণ, এক সরল কোণ বা দুই সমকোণ, দ্যাট মিন্স 180 ডিগ্রি। তো এই কনসেপ্ট গুলো, এবং এটা আবার দেখি আমরা, এই যে এই কোণটা 2 নাম্বার কোণটা 6 নাম্বার কোণটা পরস্পর কি কোণ? অনুরূপ কোণ। 1 নাম্বার কোণটা 5 নাম্বার কোণটা পরস্পর কি কোণ? অনুরূপ কোণ। 4 নাম্বার কোণটা 8 নাম্বার কোণটা পরস্পর অনুরূপ কোণ। 3 নাম্বার কোণটা 7 নাম্বার কোণটা পরস্পর অনুরূপ কোণ। তার মানে এখান থেকে আমরা যে কনসেপ্টটা জেনে পরীক্ষার হলে ঢুকবো, সেটা হইছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। 2 আমরা যেটা এরপরে জেনে যাব সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। এরপর আমরা এখান থেকে যে কনসেপ্টটা ক্লিয়ার করে যাব, অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এরপরে যে কনসেপ্টটা ক্লিয়ার করে যাব সেটা হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। এগুলো থেকে এখান থেকে দেখা গেছে এমসিকিউতে প্রশ্ন দিয়ে দেয়। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছি সবাই। পরেরটাতে চলে যাব। না, এটা তো এখনো সলভ করিনি, আমি জাস্ট কনসেপ্টটা বলছি। কি বলছে? এ সি কিউ,
ACQ এই কোনটা? অনুরূপ CDS, অনুরূপ CDS অর্থাৎ এই কোনটার পরস্পর অনুরূপ কোণ হিসেবে পরস্পর সমান, তার মানে আমাদের এই কনসেপ্টটা ঠিক আছে, তাই না? একটা ছেদক, ছেদকের একই পাশের দুইটা কোণ অবশ্যই সমান। PCD, PCD, PCD এই কোণটা একান্তর কোণ CDS, একান্তর কোণ CDS, তার মানে এই কোণের একান্তর, এটাও সত্য, তার মানে এটাও আমরা পাইলাম। এরপরে কি বলছে? বলছে QCD, QCD দ্যাট মিন্স এই যে এই কোণটা প্লাস CDS, CDS এই কোণটা, ওই যে অন্তঃস্থ দুইটা কোণ, একই ছেদকের একই পাশে অন্তঃস্থ দুইটা কোণ, দুই সমকোণ, একটু আগে বলছি এক সরল কোণ অথবা দুই সমকোণ অথবা 180 ডিগ্রি, তার মানে এই কনসেপ্টও আমাদের ক্লিয়ার, তার মানে এটাও আমাদের সত্য, ঠিক আছে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও ভাইয়া, জানাইতে হবে যে এই ক্লাসটা দেখতেছো, একজন হোক দুইজন হোক, তাই না? সবাই কমেন্ট করে জানাবা, হ্যাঁ বুঝতেছো কিনা একটু জানাবা, ভাল লাগে যদি বলো যে বুঝতেছি, ভাল লাগে। সবাই একটু জানাইও, হ্যাঁ সবাই একটু জানাবা, ভাল লাগবে, আরো একটু উৎসাহ পাই। এবার কি বলছে? এই যে আরেকটা মজাদার প্রশ্ন ভাইয়া, ওই যে ওই চিত্র বেসটাই গুরুত্বপূর্ণ। এবিসি একটা ত্রিভুজ বলে দিছে, এবিসি একটা ত্রিভুজ বলে দিছে, আর কিছু বলছে এখানে না, অর্থাৎ চিত্রটার ভিতরে আরো কিছু ইনফরমেশন দিয়ে দেয়, আমি হয়তো উঠাই নাই স্লাইডের ভিতরে, যে ডি আর ই হচ্ছে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, ডি আর ই এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, ইএফ টাকে আমরা বর্ধিত করছি, অর্থাৎ ডিই টাকে বর্ধিত করে ইএফ পর্যন্ত আমরা বর্ধিত করছি। তো কোণের মান দিয়ে দিছে, দেখা যাইতেছে ডি এ ই তার মান 60 ডিগ্রি বলে দিছে, তারপরে এফ ই সি তার মান 50 ডিগ্রি বলে দিছে, দেখ কোনো সমস্যা নেই। কি বলছে? এবিসি কি চাইছে? এ বি সি এই কোণটা, এসিবি এই কোণটা, এই দুইটা কোণের যোগফল জানতে চাইছে, যে এবিসি আর এসিবি কোণের মান কত। আমরা একটু দেখি বের করতে পারি কিনা। প্রথমত ভাইয়া, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ হিসেবে এটাও কত ডিগ্রি? 50 ডিগ্রি, কোনো সন্দেহ নাই। আবার একটা ত্রিভুজের তো ভাইয়া তিনটা কোণের যোগফল কত আসে? 180 ডিগ্রি। তাহলে এই 50 আর 60 মিলায় কিন্তু 110 হয়ে গেছে। যেহেতু এই দুইটা মিলায় 110 হয়ে গেছে, তাহলে 3 নাম্বার কোণটা অবভিয়াসলি কত হবে? 70 ডিগ্রি, কারণ তিনটা কোণের যোগফল কত আসে? 180। তো 110 হয়ে গেছে আর 70 ডিগ্রি, আর এইটা যদি 70 হয় তাহলে এটা ছেদক, এটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, এটা 70 ডিগ্রি হলে এটাও অবভিয়াসলি অনুরূপ কোণ হিসেবে কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। এবার বড় ত্রিভুজটার দিকে তাকাও, বড় ত্রিভুজটা, অর্থাৎ বড় ত্রিভুজ বলতে আমি বোঝাচ্ছি এই ত্রিভুজটার দিকে তাকাও। যদি এই ত্রিভুজটার দিকে তাকাও, এখানে বলছে এ বি সি, এই কোণের মান আমরা পাইছি 60 ডিগ্রি, এই কোণের মান পাইছি 70 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? ওই যে দেখাই যেতেছে, এটা 50 হলে এটাও কত আসবে? 50 ডিগ্রি। তাহলে আমার প্রশ্ন, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? এটা আর এই কোণের যোগফল কত ডিগ্রি হবে? দেখা যাচ্ছে 50 50 100, 100 আর 20 120। ওকে, বুঝছি সবাই? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। হ্যাঁ, ইব্রাহিম রহমান বলছে হ্যাঁ ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই যে কমেন্টটা করছেন বলছেন ভাল লাগতেছে ভাল লাগতেছে। আসলাম লেট হয়ে গেছে, সমস্যা নেই ভাইয়া, আমি স্লাইডটা দিয়ে দিব, আর তুমি বুঝে নিও করে নিও, হ্যাঁ না বুঝলে আমাকে বইলো, আমি বুঝাই দিব। জাহান মিম বলছে হ্যাঁ ভাইয়া বুঝতেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই আপনি এত ভালো কইরা কথা বললেন না, ক্লাস বোরিং হয়ে যায়। ও আমি কি বেশি শুদ্ধ ভাষায় কথা বলে ফেলতেছি? তাহলে একটু অফলাইনে যেভাবে ক্লাস করি সেভাবে ক্লাস করলে তো অন্যান্য মানুষ আমার মারবো। এই যে থুতু দেওয়া, এটা কি আমি কি মোবাইল দিয়ে ভিতর দিয়ে গিয়ে দিব? হ্যাঁ আচ্ছা। কি বলছে? ভাই আপনি এত ভালো করে কথা বলেন না, ক্লাস বোরিং হয়ে যায়।
বোরিং হয়ে যাক, দাঁড়া তোদেরকে আমি তাহলে একটা কি শোনাই, ওই যে সাতচুনির বয়স শোনাই। বেশি শুদ্ধ হয়ে যেতেছে আল্লাহ। দাঁড়া আমি একটু পানি খেয়া তোকে একটা সাতচুনির বয়স শোনাইতেছি, হ্যাঁ একটু পানি খেয়ে নি। আচ্ছা কি বলছে? হ্যাঁ বেশি শুদ্ধ হয়ে গেছে। লেন্স নষ্ট হয়ে যাবে থুতু দিলে। দাঁড়া তোদেরকে আমি সাতচুনির একটা বয়স শোনাই, তাহলে একটু বিনোদন যদি পাস। রূপে গুণে আমি নই কম কোন অংশে, বামুনের ছেলে বউ তবু থাকে দেমাগে। এই ক্লাস যদি আমি যদি শুদ্ধ ভাষায় কথা বলি তাহলে কি বেশি ভুল লাগে? হ্যাঁ আচ্ছা, আমি নাকি বেশি শুদ্ধ ভাষায় কথা বলে ফেলতেছি, বোরিং লাগতেছে। আচ্ছা আশা করি এটা বুঝতে পারছি সবাই, আশা করি এটা বুঝতে পারছি সবাই। পরের এমসিকিউটাতে যাই। এই বয়েস কেউ দিয়ে কিন্তু, বয়েস কেউ বেশি দিয়ে ক্লাস করিস না, গার্ডিয়ানরাও কিন্তু কি পাবে, ভয় পাবে। কি বলছে? আইফোন হবে না। পরেরটাতে যাই। আচ্ছা কি বলছে? এবিসি ত্রিভুজের কোণ বি বলছে 60 ডিগ্রি, ভয় পাইছিস? এবিসি ত্রিভুজের কোণ বি 60 ডিগ্রি, কোণ সি 40 ডিগ্রি। এবিসি ত্রিভুজের কোণ বি বলে দিছে 60 ডিগ্রি, কোণ সি বলে দিছে কত ডিগ্রি, 40 ডিগ্রি। কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে কোণ বি ও সি এর মান কত? এটা আমি একটু স্টার চিহ্ন দিয়ে রাখি, গুরুত্বপূর্ণ। স্টার যেটাই দিতেছি মনে রাখবা সেটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, মারাত্মক হয়েছে ভাইয়া। লজ্জা লাগে, এভাবে বলিস না, এভাবে বলিস না, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাল হয়ে যায়। আপনার ক্লাসে মজা না থাকলে বোরিং লাগে। আমি তো দেখি সব সময় আমি মজাই করে, আমি পড়াই কখন? আমার তো মনে হয় না আমি পড়াই, আমি একটা কমেডি ক্লাসে আসছি, মনে হইতেছে একটা কমেডি ক্লাসে আসছি। ভাই ক্লিপটা ক্লাস শেষে কাট করবো। মারাত্মক হয়েছে ভাইয়া। তো এরকম মাঝে মাঝে আমি যে খালি যে বলতেছ বেশি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, আমি জীবনে কোনোদিন শুদ্ধ ভাষায় কথা বলছি? আমি শুদ্ধ বলতে পারি, জন্মের পর থেকেই তো অশুদ্ধ ভাষায় কথা বলতেছি, তাই না? থুতু দেয়া থেকে শুরু করে জুতার বাড়ি, মোজার বাড়ি, সব বাড়ি তো দেই আমি তোদেরকে, কোনোটা বাদ রাখছি বল? হুম। আচ্ছা, বুঝতে পারতেছি সবাই? বুঝতে পারতেছে কিনা একটু বললেন আমাকে, হ্যাঁ। এই যে এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি এটা একটা ত্রিভুজ নেই, এটা একটা ত্রিভুজ নেই এবং এই ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি, আমি জাস্ট আপনাকে বলতেছি, এবং এই ত্রিভুজের আমি দুইটা কোণকে অর্ধেক করতেছি। এবিসি ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমি এই ত্রিভুজের কি করতেছি, এই কোণটাকে অর্ধেক করতেছি। কোন কোণটাকে? কোণ বি কোণটাকে অর্ধেক করলাম। আবার আমি কি কোণটাকে অর্ধেক করতেছি? আমি সি কোণটাকে অর্ধেক করলাম। হ্যাঁ, আমি একটু অর্ধেক করলাম, অর্থাৎ এই কোণটাকে আমি অর্ধেক করলাম আর এই কোণটাকে আমি অর্ধেক করলাম। যদি আমাকে কখনো প্রশ্নে বলে দেয় যে একটা এবিসি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, কোণ ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই বি ও সি কোণের মানটা আসবে, বি ও সি কোণের মানটা আসবে ভাইয়া 90 ডিগ্রি, তো আসবে, আসবেই, প্লাস এই যে এই কোণটা, এই কোণটার হাফ আসবে, হাফ কোণ এ। যেই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে সেই দুইটা কোণ ব্যতীত বাকি যে কোণটা বাকি থাকে ওই কোণের অর্ধেক 90 ডিগ্রির সাথে যোগ হবে যদি দুইটা কোণের সমদ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়। বুঝতেছি তো? এটা দিয়ে কিন্তু প্রশ্নটা আসে। তো আমাকে বলে দিছে এই বিসি ত্রিভুজের কোণ বি 60 ডিগ্রি, এই যে এই কোণটা 60 ডিগ্রি বলছে, মানে কোণ বিটা 60 ডিগ্রি বলছে।
তাই না, নো প্যারা। এরপরে সি কোণটা, এই যে এই কোণটা কত ডিগ্রি বলছে, 40 ডিগ্রি বলছে। কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমাকে এই কোণের মানটা বের করতে বলছে। তো ভাইয়া কোণ বি ও সি, কোণ বি ও সি, কোণ বি ও সি কোনটা হবে? তো বি ও সি কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এখন আমাকে তো এখানে এ কোণের মান নাই, তো ভাইয়া এ কোণের মান নাই তো কি হয়েছে, বের করব, সমস্যা তো নাই। এ কোণের মান নাই তো কি হয়েছে, হাতে জাদু আছে না, এটা এ, এটা বি, এটা সি। এই কোণের মান বলে দিছে 60 ডিগ্রি, এই কোণের মান বলে দিছে 40 ডিগ্রি, দুইটা মিলায় কত, 100 ডিগ্রি। তাহলে অবশ্যই অবশ্যই কোণটা কত ডিগ্রি, 80 ডিগ্রি। সহজ, পানির মতো সহজ, 80 ডিগ্রি। তাহলে কত আসবে, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 80 ডিগ্রি। 80 কে 2 দিয়ে ভাগ করলে হবে তোমার গলায় ফাঁসি, অর্থাৎ আসতেছে কত, 40 ডিগ্রি। 40 আর 90 যোগ করলে কত, 130। হ্যাঁ আছে, 130 ডিগ্রি আছে, হ্যাঁ আছে 130 ডিগ্রি। ইজি না? এখানে আরেকটু ঘুরাই দিতে পারে, আরেকটু ঘুরাই দিতে পারে, সেটা কি, যে যদি এখানে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ বলে দেয়, কোন কোণের মানই বললো না, সমবাহু ত্রিভুজ, দ্যাট মিন্স এই কোণের মান তখন জানি 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ তো 60 ডিগ্রি কোণ। সমদ্বিবাহু কিন্তু বলতে পারে, মাইন্ড ইট, একটু প্র্যাকটিস করে যাবা, এই রিলেটেড এমসি গুলো একটু প্র্যাকটিস করে যাবা। তাহলে এটা কত ডিগ্রি, অবশ্যই এটা আমাদের 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ যদি বলে দেয়, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 60, দ্যাট মিন্স 30, 90 প্লাস 30, 120 ডিগ্রি। ওকে, বুঝতে পারতেছি সবাই? কি বলছে, আপনি যে আর কি কি দেন, যারা অফলাইন ক্লাস করে তারাই জানে। ছি 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 ছি, ইউ 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 এভাবে বলতে পারো না মিম, এভাবে বলতে পারো না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আমি আমার লাইফে আমি কাউকে কিছুই দেই নাই, থুতু ছাড়া আর মুজার বাড়ি ছাড়া আর কিচ্ছু দেই নাই। 10-এর গ বলছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কি বলছে, আমরা পরের এই যে এই টাইপের পরের এমসিকিউটা দেখি কি বলছে। আচ্ছা, একটু আগে যেটা আমি পড়াইছি সেই কনসেপ্ট থেকে আরেকটা একটু কনসেপ্ট দিয়ে রাখি। যদি ভাইয়া একটা ত্রিভুজ যে আমরা একটু আগে নিয়েছিলাম, আমি এই ত্রিভুজটা আবার একটু এখানে আঁকি, অর্থাৎ এটা একটা ত্রিভুজ আমি আঁকলাম, নাচানাচি করে, নাচো 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 নাচো, ভালোই লাগে। অর্থাৎ এটা আমি ত্রিভুজটা নিলাম, আমি যদি এই ত্রিভুজটার যে কোনো দুইটা বাহুকে ভাই আমি বর্ধিত করি, যে কোনো দুইটা বাহুকে আমি যদি বর্ধিত করি, যেমন আমি এই বাহুটাকে বর্ধিত করতেছি, আয় আয় বাবা বাবা, থামো, হ্যাঁ হয়েছে। আর আমি এই বাহুটাকে যদি একটু বর্ধিত করি, ছি, বর্ধিত করলাম। এই যে আমি যদি এটাকে একটা এবিসি ত্রিভুজ ধরি, এটা তো বি কোণ, এটা তো সি কোণ। আমি বললাম এই বি কোণের বাহিরে যে কোণটা উৎপন্ন হয়েছে, বি কোণের বাহিরে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমি সেই কোণটাকে কি করতে যাচ্ছি, আমি অর্ধেক করতে যাচ্ছি। বি কোণের বাহিরে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমি সেই কোণটাকে অর্ধেক করতেছি। বি কোণের বাহিরে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমি সেই কোণটাকে অর্ধেক করতেছি। তো আমি করলাম ভাইয়া, অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে, আমি ধরলাম ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করার পর যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, আমি সেই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত করার ফলে একটা বিন্দুতে মিলিত হয়েছে না, তাহলে এই কোণের মানটা আমি একটু বের করতে চাচ্ছি। এই কোণের মানটা, এই কোণের মানটা হবে আগেরটা যেমন যোগ হয়েছে বি ও সি কোণের মানটা, আর এই ক্ষেত্রে কি হবে, বি ও সি কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এই ব্যাটারে কেউ ছাড়েই না, দেখ এই কোণের মানটা হবে এই কোণটার, এই কোণটার 90 ডিগ্রি থেকে এই কোণটার অর্ধেক বাদ। তো এটা যদি সমবাহু ত্রিভুজ বলে দেয় তাহলে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। যদি বলে দেয় তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 60, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বুঝছি তো? এই টাইপের এমসিকিউটাও দিতে পারে।
এই টাইপের এমসিকিউটাও দিতে পারে। ট্রু ভাই, কিছু দেন নাই। আমি অবশ্যই আমার লাইফে আমি কিচ্ছু দেই নাই। বেতের বাড়ি দিছে নাহলে জীবনও না। কেউ বলতে পারবে না আমি আমার লাইফে কাউকে ফুলের টোকা পর্যন্ত দিছি। আমার লাইফে আমি কাউকে ফুলের টোকা দিই না। এইসব অপবাদ আমার নামে দিলে চলবে না, চলবে না। আমি এগুলো অ্যাকসেপ্ট করব না। আমি আমার লাইফে কাউকে আমি ফুলের টোকা দেই নাই। কি আমি আপনার ক্লাসে ভর্তি হওয়ার 2 দিন বেতের বাড়ি খাইছিলাম ভাই, মনে আছে আমার। এডি মিথ্যা কথা ভাই, এডি মিথ্যা কথা। এগুলো আগে আমাকে ভাইরাল করার জন্য করতেছে। আমি জীবনে আমি কাউকে গায়ে ফুলের টোকাও দিই না। আমি, কেউ বলতে পারবে না। এগুলা এগুলা অপবাদ, এগুলো অপবাদ। রোজা রমজান মাস, এগুলো বলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা। আচ্ছা দেখ কি বলছে, জ্যামিতিক উপায়ে বলছে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? আমরা একটু গণি। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কয়টা ধাপ থাকে? 1 সাধারণ নির্বাচন, 2 বিশেষ নির্বাচন, 3 প্রমাণ অঙ্কন, 4 প্রমাণ। আবার বলতেছি, 1 সাধারণ নির্বাচন, 2 বিশেষ নির্বাচন, 3 অঙ্কন, 4 প্রমাণ। দ্যাট মিন্স উত্তর 4। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? সাধারণত 4টি ধাপ থাকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউটা, বাংলা প্রশ্ন, সহজ। তারপরে কি, ফুলের টোকা আর বেতের বাড়ি সেম না। বেত, এই হাত কলম ধরার হাত, এই হাতে জীবনে বেত উঠে নাই, জীবনে বেত উঠে নাই। কলম কলম। এই কয়দিন রোজা রেখে একটাও মিথ্যা বলি নাই। আচ্ছা পরের এমসিকিউটাতে যাই। এইভাবে বললে মানুষের আমার কাছে আর স্টুডেন্ট পাঠাবে, বলবে আমি নাকি মারি খালি। আমি কোনোদিন মারছি? ছি, আস্তাগফিরুল্লাহ। এসব বলে না, বলে না, বলে না, পাপ হবে, পাপ। কি বলছে দেখি, এমসিকিউটাতে যাই এবার। বলছে এম ও এন, মন মন। আচ্ছা আগে চিত্রটা একটু দেখি। মাশাআল্লাহ, এটা কিসের চিত্র আল্লাহ মাহবুব জানে। এটা একটা মানুষ, তার এটা এই যে এটা, এই যে এটা দেখা যাইতেছে, তাই না? এই যে এটা, এটা মনে হয় একটা অর্ধবৃত্তটার উর্ধবৃত্ত কিছু হবে। তো আমি ধরলাম এম এন একটা রেখা, সরল রেখা। এটা একটা সমকোণী ত্রিভুজ বলে দিছে। এটা একটা কোণ বলে দিছে, সূক্ষ্মকোণ, এবং কত ডিগ্রি বলে দিছে? 43 ডিগ্রি। এটা x সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। ও বিন্দু। আর এই যে ওপি এর মান বলে দিছে x-2 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? কিচ্ছু নাই। দেখি কি বলছে। বলছে এম ও এন, এম ও এন, মুন 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 কই, এম ও এন কই, এম ও এন এবং কিউ ও আর এর বিয়োগফল কি ধরনের কোণ? কি বলছে? এম ও এন আর কিউ ও আর, কিউ ও আর, কিউ ও আর এবং এম ও এন দৃষ্টিকোণ থেকে, যাদের চোখ ভালো আছে তারা মনে দেখতে পেতেছে এম ও এন হচ্ছে ভাইয়া এক সরল কোণ। তো এক সরল কোণ থেকে একটা সূক্ষ্ম কোণ বাদ দিয়ে দিচ্ছি। একটা সরল কোণ থেকে একটা সূক্ষ্ম কোণ বাদ দিয়ে দিলে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 43 ডিগ্রি বাদ দিয়ে দিলে যেই মানটা আসবে, কত আসে? আমি তো আর যোগ বিয়োগ পারি না, আমি একটু কইরা দেখি ভাই। 180 মাইনাস, নিজের উপর নিজের কনফিডেন্স নাই, কি করবো বল, 137 ডিগ্রি। তাহলে বলছে যে কোনটা কি কোণ? সূক্ষ্ম কোণ। এর বিয়োগফল কি ধরনের কোণ? বলছে বিয়োগফল সম্পূরক কোণ। সূক্ষ্ম কোণ, সম্পূরক কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আমরা জানি যে সূক্ষ্ম কোণ হইছে 0 ডিগ্রি থেকে বড়। কি করি আল্লাহ মাহবুব জানে। সূক্ষ্ম কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, সূক্ষ্ম কোণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। সম্পূরক কোণ আমরা জানি দুইটা কোণের যোগফল কত হইতে হয়? 180 হইতে হয়। তার মানে 180 আর 43 যোগ করলে জীবনও কি হবে না? সম্পূরক হবে না। তার মানে এটা সম্পূরক হওয়ারও প্রশ্ন আসে না, সূক্ষ্ম কোণ হওয়ারও প্রশ্ন আসে না। প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে ভাইয়া, প্রবৃদ্ধ আমার মতো বৃদ্ধ হয়ে গেছে যেই কোণ, প্রবৃদ্ধ কোণ। দেখ প্রবৃদ্ধ কোণ,
180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ, 180 ডিগ্রি থেকে, তো 137 ডিগ্রি কি 180 ডিগ্রি থেকে বড়? নো ভাইয়া। তার মানে আমি এখানে বলতে পারতেছি স্থূলকোণ। কারণ স্থূলকোণ কাকে বলে? আবার স্থূলকোণ হলো যে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তার মানে এই শর্তটাকে ফিল আপ করতেছে। দ্যাট মিন্স আমাদের এই কোণের মানটা কত ডিগ্রি? স্থূলকোণ। এই কোণের মানটা স্থূলকোণ। ওকে, বুঝতেছি সবাই। কি বলে? ছি ভাইয়া ছি। রিমন ভাই সিসিটিভি ফুটেজ গুলা দিয়েন ভাইয়ের ক্লাসের। সিসিটিভির ফুটেজ পাওয়া কই? সিসিটিভির ফুটেজ তো আমার কাছে। ওকে, রিমন টিমন দিয়ে কাম হবে না। কি বলছো? আরেকটা সুন্দর করে পোস্টটা দিলে ভালো হইতো। ওরে বাবু রে বাবু, এত পোস্ট দেখতে যাও না, ম্যাথ করো ম্যাথ। বেশি পোস্ট দিলি তো সমস্যা। কইবা আমি খালি মারি। কি বলো? কমেডি করি? কমেডি? ম্যাথ টিচার কমেডি করে। ইব্রাহিম রহমান ওই রুমের আগের ফুটেজ নাই। কি বলছে? রিসেট করছিল। ওরে বাবু রে বাবু, এদি সব খবর জানে। নিউ গুলা তো আছে, তাও তো। বিয়ে করতাম না, তোর সমস্যা? বিয়ে করবো না, যা। দাও তো দিব না, বিয়েও করবো না। আমি আজকে ওই ফারুক আহমেদের মতো বলবো, দূর ছাতা, বিয়ে করতাম না। দেখ পরেরটাতে যাই। আয় হায়, পরেরটা তো আর নাই। আরেকটা প্রশ্ন উঠায়নি, এখানে আরেকটা প্রশ্ন ছিল। যে স্লাইড করতে পারে না, একটা প্রশ্ন এখানে ছিল। এখান থেকে একটা প্রশ্ন আসে, কার মান জানি বের করতে বলে, মনে হয় পি এন এর মান বের করতে বলে। কার মান? পি এন এর মান বের করতে বলে, এরকম একটা এমসিকিউ। তাহলে পি এন এর মান বের করতে গেলে এই মানটা বের করা লাগে, এই মানটা এখানে দিয়ে অতিভুজের মানটা বের করা লাগে। ওকে, আমি জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি। একটা মান দিয়ে দেওয়া উচিত ছিল, বা আরেকটা অঙ্ক প্রশ্ন এখান থেকে চায়, এখানে বলছে, দেয় নাই, কোনো সমস্যা নাই। আশা করি এই অধ্যায় 6 থেকে যতটুকু ইনফো দেখাইছি ততটুকু ইনফো ভালোভাবে বুঝছেন। হ্যাঁ, আমি এখন অধ্যায় 7-এ চলে যাব। অধ্যায় 7-এ অল্প এমসিকিউ আছে, বাট গুরুত্বপূর্ণ এমসিকিউ। অধ্যায়ের সাথে অল্প এমসিকিউ আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটুকু সবাই বুঝতে পারছি? এইটুকু কি সবাই বুঝতে পারছি? সবাই একটু আমাকে রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। একজন হোক, দুইজন হোক, সবাই রেসপন্স করেন। ওকে, চারুলতা ভাবি কষ্ট ভাবে বিয়ে না করলে, আল্লাহ গো, ও চারু আমার জীবন শেষ করে দিছে আল্লাহ। উঠতে বসতে খালি একজনই ভাই, উঠতে বসতে খালি একজনই। কে বলছিল এই নাম নিতে? আল্লাহ, আমার পাপ হয়েছে ভাই, আমার পাপ হয়েছে, পাপ 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 হয়েছে আমার। আমার ভুল হয়েছে। রোজা রমজান মাস। এই দেখ, এরপর অধ্যায় 7-এ যাচ্ছি। অধ্যায় 7-এ চলে যাই। বাবা 7 ও 7, ঠুস ঠুস ঠুস। দেখেন, আবার এসে পড়েছি। পোলাপাইন, কচি কাঁচা পোলাপাইন, দেখ আবার এসে পড়ছি অধ্যায় 7 নিয়ে। অধ্যায় 7 থেকে কিন্তু বোর্ড পরীক্ষা এমসিকিউ আসবেই। এটা আমি বলি আর না বলি, কিন্তু আসবেই। লাইক করি আর না করি, প্রশ্ন আসবেই। চারুলতা ভাবি থাকুক বা না থাকুক, এই প্রশ্ন আসবে অধ্যায় 7 থেকে। অধ্যায় 7 থেকে প্রশ্ন আসবেই, এই যে বলে দিচ্ছি। অধ্যায় 7 থেকে প্রশ্ন আসবেই, অধ্যায় 7 থেকে প্রশ্ন আসবে। কি বলে? বয়স আমার বেশি না, ওরে ও ডুগডুগির মা, চুল দুইটা পাখি গেল বাতাসে। আপনি কি আরো নাম শুনতে চান নাকি? আমি আর কোন নাম শুনতে চাই না ভাইয়া। মাফ কর, মাফ কর ভাই, মাফ কর, মাফ কর। আর শুনতে চাই না। এই একটা নাম আমি শুনতে 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 আমার 2 কান ব্যথা হয়ে গিয়েছে। রমজান মাস, তোমরা আমাকে শান্তি দিচ্ছ না। আল্লাহ তোমাদের বিচার করবে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। এই দেখ কি বলছে, দেখ কি বলছে। অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই। জ্যামিতি নাকি বোরিং লাগে পোলাপানের কাছে, আমারে খেপাই দিছে, বলছে আমার ক্লাস নাকি বোরিং লাগতেছে। আমি জীবনে বোরিং নিয়ে ক্লাস করাইছি? আমার লাইফে আমি কোনোদিন বোরিং নিয়ে ক্লাস করাই নাই। ম্যাথ হবে চিল, পানির মতো সহজ, বুঝবো, তর্ক করব, সমাধান দিব, যুক্তি দিব। সমস্যা হবে তর্কতে, সমাধান হবে যুক্তিতে। এইভাবেই আমরা আগে যাব। পরে কি অধ্যায় 7 দেখি কি এমসিকিউ আসছে। অধ্যায় 7 থেকে এমসিকিউ আসছে, বলছে ত্রিভুজ আঁকতে প্রয়োজন। আমি তোদেরকে বলে দেই, তোরা বইয়ের, তোদের জেনারেল ম্যাথ বইয়ের 7.1-এ যাবি। 7.1-এ হয়তো বা 42, 41, 40,
38 38 39 পৃষ্ঠার ভিতরে যদি যাস, 138 বা 39 পৃষ্ঠার ভিতরে যদি যাস, তাহলে দেখতে পাবি ওই জায়গার ভিতরে একটা ত্রিভুজ কয়টা উপায়ে আঁকা যায়। ওখানে দেওয়া আছে একটা ত্রিভুজ 6টা উপায়ে আঁকা যাবে। ওই 6টা উপায় আমরা মুখস্থ করে ফেলবো, আসবেই, বইলা দিতেছি আসবেই। চ্যাপ্টার শুরু করার পর পেজের নিচে, চ্যাপ্টার শুরু করার পর চ্যাপ্টার 7 শুরু করার একদম পেজের নিচে যদি যান, সেখানে 2 পেজ, এই পেজ আর ওই পেজ মিলায় দেখবেন 6টা ইনফো আছে। সেই 6টা ইনফো পরীক্ষায় আসেই, বইলা দিতেছি আজকে আসবে, এই যে বইলা দিতেছি আসবে। প্রশ্ন বলতে দেরি হবে, পরীক্ষা আসতে দেরি হবে না। প্রশ্ন বলতে দেরি হবে, আসতে দেরি হবে না, অর্থাৎ পরীক্ষা আসবেই, বলে দিতেছি। হ্যাঁ, 6টা ইনফো আছে। একটা ত্রিভুজ আঁকার জন্য, একটা ত্রিভুজ আঁকার জন্য, মানে একটা ত্রিভুজ কয়টা উপায় আঁকা যায়। একটা ত্রিভুজ মনে রাখবেন, একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা বাহু থাকে। 3 3 যোগ করলে কত? 6। তাহলে 3 3 যোগ করলে যদি 6 হয়, একটা ত্রিভুজ 6টা উপায় আঁকা যায়। সহজভাবে মনে রাখবেন, 3টা কোণ, 3টা বাহু, 3 3 যোগ করলে কত? 6। তাহলে একটা ত্রিভুজ 6টা উপায়ে আঁকা যাবে। একটা ত্রিভুজ 6টা উপায়ে আঁকা যায়। একটা ত্রিভুজ 6টা উপায়ে আঁকা যায়। কয়টি উপাত্ত দেওয়া থাকলে আঁকা যাবে? একটা ত্রিভুজ কয়টি উপাত্ত দেওয়া থাকলে আঁকা যাবে? মনে রাখবি ভাইয়া, যে একটা ত্রিভুজ আঁকার জন্য, একটা ত্রিভুজ আঁকার জন্য 5টা ইনফো লাগে। কয়টা ইনফো লাগে? 5টা ইনফো লাগে। যে কোনো 5টা, হ্যাঁ 5টা ইনফো লাগবেই। আপনার বইয়ে যে 6টা ইনফো আছে, সেই ইনফো গুলো মুখস্থ করে ফেলবেন। আবারও বলতেছি, দেখেন কি বলছে, ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টি বাহু। 3টা বাহু দিয়ে দিলে যে ত্রিভুজ আঁকা যাবে, এটা মিথ্যা কথা। কারণ ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কি হওয়া লাগে বল? বড় হওয়া লাগে, তাই না? হ্যাঁ, অবশ্যই 3টা বাহু দিলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। 3টা বাহু দিয়ে দিলে অবশ্যই আমরা কি আঁকতে পারবো। আচ্ছা, ভুল বলছি, কনসেপ্টটা ভুল বলছি, যে একটা ত্রিভুজ আঁকার জন্য 5টা ইনফো না, 3টা ইনফরমেশন লাগে। কয়টা ইনফরমেশন? 3টা। কয়টা উপায়ে একটা ত্রিভুজ আঁকা যায়? 6টা উপায়ে একটা ত্রিভুজ আঁকা যায়। কয়টা ইনফরমেশন লাগে? 3টা ইনফরমেশন লাগে। একটা ত্রিভুজ আঁকার জন্য কয়টা ইনফরমেশন লাগে? 3টা ইনফরমেশন লাগে। 3টা ইনফরমেশন দিয়ে দিলে একটা ত্রিভুজ আঁকা যাবে। যেমন 3টা বাহু অবভিয়াসলি আঁকা যাবে। 3টা বাহু দিয়ে দিলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। এরপরে বলছে 2টা বাহু আর তাদের অন্তর্ভুক্ত একটা কোণ। এই যে 2 আর 1 যোগ করলে কত? 3। অর্থাৎ 3টা ইনফরমেশন দেয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা যাবে। তার মানে এটাও সত্য। তারপরে বলছে 2টা কোণ, একটা বাহু, দ্যাট মিন্স ত্রিভুজ আঁকা যাবে। আবারও বলতেছি, ওই জায়গাটা পড়ে ফেলেন। হ্যাঁ, অধ্যায় শুরুতে আপনার কয়টা ইনফো আছে? 6টা ইনফো আছে। আর একটা চতুর্ভুজ আঁকার জন্য বলে দেই, একটা চতুর্ভুজ আঁকার জন্য আপনি যদি 7.2 তে যান, 7.2 তে যান, অর্থাৎ 43-44 পৃষ্ঠা যদি যান, 144 পৃষ্ঠা, তাহলে ওখানে দেখতে পাবেন এক পেজের ভিতরেই, বাম পাশের পেজের ভিতরে আপনার কয়টা ইনফো আছে? বাম পাশের পেজের ভিতরে আমার মনে হয় 5টা ইনফো আছে। কয়টা ইনফো? 5টা। অর্থাৎ একটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপায়ে একটা চতুর্ভুজ আঁকা যায়? 5টা উপায়ে একটা চতুর্ভুজ আঁকা যায়। কয়টা উপায়ে? 5টা উপায়ে একটা চতুর্ভুজ আঁকা যায়। কয়টা ইনফরমেশন লাগে? এখানে যেমন ত্রিভুজের 3টা ইনফরমেশন লাগে, চতুর্ভুজের ক্ষেত্রে 5টা ইনফরমেশন লাগে। চতুর্ভুজের ক্ষেত্রে 5টা ইনফরমেশন লাগে একটা কি আঁকার জন্য? চতুর্ভুজ আঁকার জন্য। এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকার জন্য স্পেশাল কেস বলি, একটা ন্যূনতম একটা মান দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা যায়। এক্সেপশনাল কেস, দ্যাট মিন্স পরিসীমা। একটা ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের যদি কখনো পরিসীমা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটা আঁকা যাবে। এগুলো এক্সেপশনাল। আবার চতুর্ভুজের ক্ষেত্রে একটা উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায়। সেটা কি? বর্গের পরিসীমা। বর্গের পরিসীমা। আর রম্বস আঁকতে গেলে 2টা ইনফরমেশন লাগে। রম্বস আঁকতে গেলে 2টা ইনফরমেশন লাগে। একটা কোণ লাগে, আর একটা পরিসীমা হইলি হয়ে যায়, বা বাহু হইলি হয়ে যায়। ওকে, এই জিনিসগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। বুঝতেছি সবাই? সবাই কি বুঝতেছি? আমার কথা কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে? বুঝতেছে কিনা? আপনি কি আরো নাম শুনতে চান? না না, এখনো বিরক্ত, এখনই বিরক্ত লেগে গেছে নাম শুনতে শুনতে? পরে বিয়ে করলে তো চারুলতা ভাবির এই বিরক্ত লেগে যাবে। তুই আনতে যা, না থুতু দিম, মুখের ভিতরে থুতু দিম, যা ম্যাথ কর, ম্যাথ কর। বুঝতে পারছিস? দেখ, আশা করি এটা বুঝতে পারছিস। পরেরটাতে যাই। তুই বলছি, ডোন্ট মাইন্ড, বোরিং নাকি লাগে ক্লাস? দেখ, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য, আসবেই পরীক্ষায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই বলছি। অধ্যায় 7 সুপার ডুপার ইম্পর্টেন্ট। অধ্যায় 7 সুপার ডুপার ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখছিস, এই এমসিকিউটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এমসিকিউটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটি সমকোণী ত্রিভুজ হবে, কয়েকটা বলে দেই। হ্যাঁ, সিকোয়েন্স, এই সিকোয়েন্স গুলো মনে রাখবি, যে 3
3 4 5 এই সিরিজটা একটা সমকোণী ত্রিভুজের। 3 4 5 এই ত্রিভুজটা, 6 8 10 এই সিকোয়েন্সটাও কি একটা সমকোণী ত্রিভুজের। 3 নাম্বার। এরপরে কত, 1 1 √2 এটাও একটা সমকোণী ত্রিভুজের। এরপরে 4 নাম্বার 1 √3 2 এটাও একটা কি সমকোণী ত্রিভুজের। এই সিকোয়েন্স গুলো অর্থাৎ সমকোণী ত্রিভুজের আরেকটা বলে দেই, 5 নাম্বার সবচেয়ে বেশি পরীক্ষা আসে, 5 12 13 এই কনসেপ্ট গুলা থেকেই ভাইয়া সমকোণী ত্রিভুজ। এখানে প্রত্যেকটা দিয়ে কি আঁকা যাবে, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। এই পাঁচটা, এখানে পাঁচটা লিখছে, পাঁচটা ইনফরমেশন দিয়ে কি আঁকা যাবে, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তো বলছে একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলো দৈর্ঘ্য হয়, এই দেখ 5 12 13, অবশ্যই ত্রিভুজ আঁকা যাবে। কেমনে আমি একটু বলে দেই, যে কোনো দুইটা বাহুর স্কয়ার, যে কোনো, এই যে আমি যেমন প্রথমটা যদি বলি, যে কোনো দুইটা বাহুর স্কয়ার, যে কোনো দুইটা বাহুর স্কয়ার যদি, স্কয়ারের যোগফল যদি 3 নাম্বার বাহুর স্কয়ারের সমান হয়, যে কোনো দুইটা বাহুর স্কয়ার যদি 3 নাম্বার বাহুর স্কয়ারের কি হয়, সমান হয়, যে কোনো দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি যদি, যে উত্তরটা আসতেছে সেই উত্তর এর বর্গের কি হয়, সমান হয়। যেমন 5 কে স্কয়ার করলে কত, 25, 12 কে স্কয়ার করলে কত, 144, যোগ করলে আসে কত, 169, আর এই 169 হইছে 13 হোল স্কয়ার। আমি এটাই বলছি, যে কোনো দুইটা বাহুর স্কয়ার তৃতীয় বাহুটার বর্গের যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি, যে কোনো দুইটা বাহুর স্কয়ার এর বর্গের সমষ্টি, অর্থাৎ যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি আরেকটা বাহুর স্কয়ারের কি হয়, সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ আঁকা পসিবল। তো এই যে আরেকটা বলছে 6 8 10, 6 কে স্কয়ার করলে হয় 36, 8 কে স্কয়ার করলে হয় 64, যোগ করলে হয় 100, 100 মানে 10 স্কয়ার। দেখছিস কত ইজি পিজি। 1 8 10 জীবনও না, 1 স্কয়ার করলে 1, 8 স্কয়ার করলে 64, 64 আর 1 যোগ করলে 65, 65 10 স্কয়ারের সমান না। বুঝছিস, পানির মতো সহজ, যা বলবো গটাগট খালি গিল্লা ফেলবি। স্যার আমি কি ক্লাস নিতে পারবো? ও স্যার আপনি আসছেন, সরি স্যার আপনার জন্য তো ওয়েট করতেছি, আপনি আসলেই আমি ছেড়ে দিব। আপনি শুধু আসেন, আপনি আসেন, আপনি আসলেই দেখেন কি আমি ছেড়ে দিব। আয় তাড়াতাড়ি আস ভাই, তাড়াতাড়ি আস, অপেক্ষা করতেছি তোমার জন্য। তুমি আমাকে অফলাইনেও শান্তি দাও না, অনলাইনেও শান্তি দাও না, খালি পিছনে লাগেই থাকো, লাগেই থাকো, বুঝি না। এই আমার কোচি স্যারটা তাড়াতাড়ি পাঠাও, আসো আসো আসো। এরপরে দেখ কি বলছে, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আকার স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। ভাই আমি যত সামনের দিকে আগাইতেছি মনে হয় যেন পরীক্ষার প্রশ্ন। দে আরো দে আরো দে আরো দে আরো দে আরো দে আরো দে, মন চাইতেছে দেই, সমস্যা নাই। দেখ ভাই কি বলছে, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আকার স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আকার স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। আসেই, খুবই গুরুত্বপূর্ণ, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আকার জন্য স্বতন্ত্র উপাত্ত, এই লাইনটা মনে রাখবেন। স্বতন্ত্র কয়টি উপাত্তের প্রয়োজন, স্বতন্ত্র 5টি উপাত্তের প্রয়োজন। একটা চতুর্ভুজ আকার জন্য স্বতন্ত্র 5টি উপাত্তের প্রয়োজন, একটা চতুর্ভুজ আকার জন্য স্বতন্ত্র 5টি উপাত্তের প্রয়োজন। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। স্বাধীন কি বলে, ভাইয়া বুঝি নাই। হ্যাঁ তুমি আমার নিচে আসো, তুমি বুঝো নাই না, তুমি আসো তোমার বুঝাই। তুই কি বুঝোস নাই বল, কোন লাইন বুঝোস নাই, আমার মার্ক করে বল। কি বলছে, আপনি শরীফ ভাইয়ের কাছ থেকে শান্তি চান নাকি ভাবির? ও আল্লাহ, এই মিম তোরে কিন্তু আমি অফলাইনে আসলে সত্যি কথা আমি তোর সত্যি সত্যি তোর মুখের ভিতরে থুতে দিব। আমি তো দিতে পারতেছি না, আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তাই না আমি অনলাইন থেকে দিলাম। হইলে বারবার খালি ভাবি ভাবি ভাবি, আল্লাহ। ও ভাবি তুমি কই, শান্তি দাও শান্তি দাও, ভাল লাগে না। কি বলছে ভাই, ভাইরাল হয়ে যাবেন, লাইগা থাকো লাইগা থাকো। আপনার নিচে মানে তুই যা কাম করছস, তুই আর আইস না, আমি কিন্তু গরুর মতো লাথি দিব। এই দেখ, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আকার স্বতন্ত্র উপাত্ত কয়টা, 5টি। একটি নির্দিষ্ট চতুর্ভুজ আকার স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন কয়টি, 5টি। এরপরে কি বলছে, সমকোণী ত্রিভুজের এই যে খুবই গুরুত্বপূর্ণ। দেখ আমি যত সামনের দিকে আগাইতেছি ভাইয়া মনে হইতেছে খালি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খালি উদ্ভট হচ্ছে উদ্ভট হচ্ছে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটি? সমকোণী ত্রিভুজের
সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2। দেখ ভাইয়া, এই যে অনুপাত বলে দিছে সমকোণী ত্রিভুজের, মজা নিল, সমকোণী ত্রিভুজের বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত। তো আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ যদি নেই, সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ ওই দুই কোণের অনুপাত বলে দিছে। তো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকি, মন চাইছে তাই আঁকি। দেখ, এটা এ, এটা বি, এটা সি। এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, এটা বাদে অপর যে দুইটা কোণ থাকে, অপর দুই কোণের অনুপাত, এই দুইটার রেশিও, যেমন আমি যদি কখনো বলে দেই 60-30 এই দুইটা কোণের অনুপাত, তাহলে কখনো কিন্তু আমরা এটা এইভাবে রাখবো না। আমরা কি করে ফেলবো, 15 দিয়ে যদি করি, 4-15 কত, 30 দিয়ে যদি করি, তাহলে এটা আসবে কত, 2:1। এই যে এটা অনুপাত, এই অনুপাতটা দিয়ে দিছে আমাকে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2। তা আমি যদি তোরে প্রশ্ন করি, আচ্ছা এই 2:1 থেকে তুই এই আগের লাইনটাতে যাবি কিভাবে, আমি তো জাস্ট এটাকে এক্সাম্পল দিলাম, তাই না ভাইয়া? এটার সাথে কিছু একটা গুণ, এটার সাথে কিছু একটা গুণ, এবং সেই গুণের মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। সেই গুণের মানটা বা 30, গুণের মানটা কত, 30, এবং দুইটাই দেখ সেম, দুইটাই দেখ সেম। এই সেমটা আমি জানি না, এটাকে বলা হয় অনুপাতের সাধারণ রাশি। সেমের মানটা আমি জানি না, এটাকে বলা হয় অনুপাতের সাধারণ রাশি এক্স। কি বলা হয়, অনুপাতের সাধারণ রাশি এক্স। তো যেহেতু ভাইয়া অনুপাতের সাধারণ রাশি এক্স, তো আমার এখানে 3:2 বলে দিছে। তো 3:2 মিন্স প্রথম কোনটা হয়েছে আমাদের, এই যেমন এখানে কি 2x দিতাম, 1x দিতাম, তাহলে আমার এখানে যেহেতু অনুপাত বলে দিছে 3:2, অনুপাতের সাধারণ রাশি আমি কত ধরলাম, x, দেন প্রথম কোণটা আসবে কত, 3x, দ্বিতীয় কোণটা হবে কত, 2x। এটা কনফার্ম, প্রথম কোণটা 3x, দ্বিতীয় কোণটা কত, 2x। তো ভাইয়া ধর আমি একটা কোণ পাইছি 2x, আর একটা কোণ পাইছি কত, 3x, একটা 2x একটা 3x, এবং এই কোণ আর এই কোণ যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না ভাইয়া? এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, 90, অর্থাৎ 3x প্লাস 2x সমান 90 ডিগ্রি। হয়রান হয়ে গেছি। দেখ 3x প্লাস 2x, বেশি জোরে চিল্লাইতেছি, গলা ব্যথা করতেছে। 3-2 যোগ করলে কত, 5 সমান 90 ডিগ্রি। বল x ইজ ইকুয়াল টু 90 কে 5 দিয়ে ভাগ করলে কত আসে, 14 না 18, 90 ভাগ কত, 5, 18 ডিগ্রি। কত ডিগ্রি, 18 ডিগ্রি। তাহলে আমাকে বলছে x এর মান আমি অলরেডি 18 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে 3x মিন্স 3 ইন্টু 18, 3-18 কত ডিগ্রি, মেবি 54 ডিগ্রি। আবার 2x ইজ ইকুয়াল টু 2 ইন্টু কত ডিগ্রি, 18 ডিগ্রি, দ্যাট মিন্স 36 ডিগ্রি। বুঝছি সেটা? তার মানে আমার উত্তর কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, উত্তর অলরেডি পেয়ে গেছি, 54 ডিগ্রি, 36 ডিগ্রি। কোন দুটি নিচের কোনটি, কোন দুইটি নিচের কোনটি? ভাইয়া তোরা কি বুঝতেছিস, সবাই কি বুঝতেছিস? ভাই আজকে এত সুন্দর কেন লাগতেছে, সবই তোদের দোয়া, দোয়া, সবই তোদের দোয়া। আর তুই পাশে থাকলে এমনিতেই সুন্দর লাগে, কারণ তুই তো প্রতিদিন ফেয়ার অ্যান্ড লাভলি মাখিস, আমি তো জানি ওটার গ্লোতে আমি কি হয়ে যাই, আলোকিত হয়ে যাই। এই মিম, তোরে কিন্তু আমি খুন করবো বইলা দিলাম, তুই উঠতে বসতে খালি ভাবি ভাবি ভাবি। তুই ভাই কিন্তু জোস পড়ে, থ্যাংক ইউ ভাই। আলদিন তুই বুঝতে পারছিস ভাই, এই দেখছিস তুই এই বাইরের একটা মানুষ, এই যে বাইরের মানুষ আইসে তুই আমার প্রশংসা করতেছে, শুনতেই ভালো লাগতেছে। আমি আমি চেষ্টা করি ভালো পড়ানোর জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো লাগছে তোর কমেন্ট, আমার খুব ভালো লাগছে, দিলে গিয়ে লাগছে। আর এই যে এই মানুষের বাচ্চাগুলো বুঝলো না, বল, এই যে ওদেরকে এত সুন্দর করে পড়াই, ওরা খালি ভাবি ভাবি করে। হানি নার্স তুই খা, তোর খাওয়ার সময় হয়েছে, ওকে? তোর মাত্র ইন্টার শেষ হয়েছে না, তুই খা ভাই, তোর দরকার আছে, তোর ব্রেন এতদিন
প্রোটিন শূন্য। এখন খা, তো লাগবে। এই দেখ পরেরটা, যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? সবাই জানে। যে জানে না সে অবশ্যই একটা অমানুষ। কারণ এই প্রশ্ন যে না পারে সে আর পড়ালেখা করার দরকার আছে? খুবই ইজি। আর না পারলে তুই আমার অফলাইন ব্যাচে আয়, দেখ আমি তোরে কিভাবে শিখাই দেই। এই যে ক্লাস, ছোট ক্লাসের বাচ্চাদের সাথে শিখাবো। যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর কি সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম, তাই না? যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর কি সমান্তরাল, এ বি সি ডি, দেখ এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল আর বাকি দুইটা কি অসমান্তরাল। যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, বাকি দুইটা বাহু অসমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, তাই তো? বুঝছিস? সবাই কি বুঝছিস? কি বলে? কনক? তোর মাথা বলে কনক বলে, কনক। তুই কনক করতে পারলি? অপশনে কনক নাই, তোর ইন্টার পাস করাইবো কেটায়? দেখ নিচের তথ্যগুলো লক্ষ্য করো, নিচের তথ্যগুলো। আয়ত এক ধরনের সামান্তরিক, আয়ত এক ধরনের সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর কি সমান এবং সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর কি সমান এবং সমান্তরাল, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটা কি নিছি? সামান্তরিক নিছি। যেই চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া পরস্পর সমান এবং কি সমান্তরাল তাকে আমরা কি বলতেছি? সামান্তরিক বলতেছি। তো আমি যদি এখানে একটা কি নেই ভাইয়া, আমি যদি এখানে একটা আয়তক্ষেত্র নেই, এখানে একটা আয়তক্ষেত্র নেই, তো আয়তক্ষেত্রের বেলাও দেখা যায়, আয়তক্ষেত্রের বেলাও দেখা যায় যে বিপরীত বাহু জোড়া পরস্পর সমান এবং কি সমান্তরাল। বিপরীত বাহু জোড়া পরস্পর সমান এবং সমান্তরাল। ভাইয়া মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু কোণের ব্যাপারে কিন্তু সামান্তরিক 90 হইতেও পারে নাও পারে। সামান্তরিক 90 ডিগ্রি হইতেও পারে নাও পারে। তার মানে এটার ভিতরে কিন্তু আয়তটা আছে, অর্থাৎ এই কনসেপ্টটা কিন্তু এটাকে স্যাটিসফাইড করে। মানে সামান্তরিক পড়লে আয়ত আইসা পড়ে, কিন্তু আয়ত পড়লে কিন্তু সামান্তরিকটা আসে না ভাইয়া। তার মানে আমরা বলতে পারি যে সকল আয়ত এক ধরনের কি সামান্তরিক। আয়ত এক ধরনের সামান্তরিক, মানে কনসেপ্টটা ঠিক আছে। আয়ত এক ধরনের সামান্তরিক, কিন্তু সামান্তরিক এক ধরনের আয়ত, এই কনসেপ্টটা ভুল। আয়ত এক ধরনের সামান্তরিক, আয়ত এক ধরনের কি সামান্তরিক। কিন্তু আবার যদি বলিস যে সামান্তরিক এক ধরনের আয়ত, তাহলে কনসেপ্টটা ভুল, কনসেপ্টটা ভুল। কারণ সামান্তরিক আয়ত না, আয়ত সামান্তরিক থেকে তৈরি হয় আয়তের, আয়তক্ষেত্র থেকে সামান্তরিক কখনো কি হয় না? প্রডিউস হয় না। ওকে, তার মানে পাইলাম। এরপর বলছে বর্গ এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের আয়ত। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটা বাহুই কি পরস্পর সমান, এ বি সি ডি। যে চতুর্ভুজের চারটা বাহুই সমান, কিন্তু আমাকে কি আয়তক্ষেত্রে চারটা বাহু সমান? না ভাইয়া, সমান হইতেও পারে নাও পারে। কিন্তু দেখ কি বলছে, বর্গ এক ধরনের কি আয়ত, বর্গ এক ধরনের আয়ত, বিপরীত বাহু জোড়া পরস্পর সমান। তো দেখা যেতেছে বর্গ এক ধরনের আয়তকে ফিল আপ করতেছে। হ্যাঁ, বিপরীত বাহু জোড়া পরস্পর সমান। আয়তের ক্ষেত্রে ভাইয়া বিপরীত বাহু জোড়া পরস্পর সমান, এখানেও তো বিপরীত বাহু জোড়া পরস্পর সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। দ্যাট মিন্স বর্গ এক ধরনের আয়ত, এটাও ঠিক আছে। বর্গ এক ধরনের আয়ত, বুঝি? রম্বস এক ধরনের বর্গ, রম্বস এক ধরনের বর্গ, এই কনসেপ্টটাতে মনে হয় ভুল আছে। কারণ রম্বস এক ধরনের বর্গ যদি একটু তাকাস তাহলে দেখতে পাবি ভাইয়া যে রম্বস এক ধরনের বর্গ। দেখ এটা যদি এ বি সি ডি, আমি এটাকে একটা রম্বস ধরলাম, এটা যদি একটা রম্বস ধরি আর একটা বর্গ ছোটখাটো আমার মনের মতো একটা কি ধরলাম, কিউট একটা বর্গ ধরলাম। দেখ একটা ছোট্ট একটা বর্গ ধরলাম। তো বলছে এই রম্বস এক ধরনের বর্গ, অর্থাৎ এটা এই ধরনের একটা, এটা রম্বস এক ধরনের বর্গ। নো, বর্গ এক ধরনের রম্বস হওয়া উচিত ছিল এটা, যে রম্বস বর্গ এক ধরনের কি রম্বস। তার মানে এখান থেকে আমরা তিনটা ইনফো পাই। কয়টা ইনফো পাই? তিনটা ইনফো পাই। দেখ এই তিনটা ইনফো খুবই গুরুত্ব সহকারে আমরা নোট হিসেবে লিখতে পারি। প্রথম নোট যে
প্রথম আমরা লিখতে পারি আয়ত এক ধরনের সামান্তরিক। আয়ত এক ধরনের, আয়ত এক ধরনের কি সামান্তরিক, সামান্তরিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবি। এরপরে বর্গ এক ধরনের কি আয়ত, এই কনসেপ্টটাও ক্লিয়ার রাখবি। বর্গ এক ধরনের কি আয়ত, বর্গ এক ধরনের কি আয়ত, এই কনসেপ্টটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপরে বর্গ এক ধরনের রম্বস, বর্গ এক ধরনের রম্বস। তার মানে আমাদের এই তিনটা ইনফরমেশন এখান থেকে সত্য, আমাদের এই তিনটা ইনফরমেশন এখান থেকে সত্য। বুঝতেছিস সবাই? সবাই কি বুঝতেছিস? যাই পরেরটাতে যাই। কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। মাথা নষ্ট টাইপের প্রশ্ন, হ্যাঁ, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমি একটা কি নেই, এটা আমি একটা নিলাম ভাইয়া ত্রিভুজ, এবং এই ত্রিভুজের একটা বাহুকে আমি কি করে দিলাম ভাইয়া, একটা বাহুকে আমি বর্ধিত করে দিলাম, একটা বাহুকে আমি বর্ধিত করে দিলাম। এবং যদি একটু তাকাস, আমি এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। যদি আমি এটা দিলাম ডি, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই কোণটা, সেই কোণটা আমি এই ত্রিভুজের তিনটা কোণের নাম দেই। এটা কোণের নাম দিলাম এক্স, এই কোণের নাম দিলাম ওয়াই, এই কোণের নাম দিলাম জেড। হ্যাঁ, তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, ওই ত্রিভুজের বহিস্থ কোণের পাশে যেটা থাকে সেটাকে বলা হয় পাশাপাশি অন্তস্থ কোণ। কি কোণ? পাশাপাশি অন্তস্থ কোণ। তাহলে পাশাপাশি অন্তস্থ কোণটা বাদ দিয়ে ভিতরে যে দুইটা কোণ আছে, অর্থাৎ বহিস্থ, এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা কি বহিস্থ কোণ। তো বহিস্থ কোণটা হচ্ছে পাশাপাশি অন্তস্থ কোণ বাদ দিয়ে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই বাইরের কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, বাইরের কোণটা কি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ বহিস্থ কোণ, বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ বাহিরে যে কোণটা উৎপন্ন হইতেছে সেটা ওর পাশাপাশি যে অন্তস্থ কোণটা সেটার বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ থাকতেছে সেই দুইটা কোণের যোগফলের কি সমান। আরেকটা বলে দেই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ দেখ শুধু বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ থেকে পরস্পর কি হয়, বড় হয়। এক্স থেকেও বড় বহিস্থ কোণ, ওয়াই থেকেও বড় বহিস্থ কোণ, জেড থেকেও কি বড়, তাই না? তার মানে তিনটা থেকেই বড়। বহিস্থ কোণ কয়টা থেকে বড়? তিনটা থেকে বড়। তার মানে আমরা পাইলাম যে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। কনসেপ্ট ঠিক আছে নাকি ভেজাল আছে? অবশ্যই ঠিক আছে, আমার জানা মতে ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট এখান থেকে পাইছি যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটা থেকে কি আসবে, বড় আসবে, বৃহত্তর হবে। এই কনসেপ্টটা দেয় না, এখানে দেয়া উচিত ছিল বা জানাই দিলাম আর কি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ভাইয়া যাহা দুই সমকোণ তাহা 180 ডিগ্রি, তাহা এক সরল কোণ। যেভাবেই দেখ প্রশ্ন ঘুরায় দেখ, তোর রক্ষা নাই, তুই পেরে যাবি, সমস্যা নাই। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ? ত্রিভুজের তিন কোণের সমষ্টি ভাইয়া অবশ্যই দুই সমকোণ। এটাও আমাদের কি আছে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর কি পূরক। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় একটু আগে বলে আসছে যে ভাইয়া সমকোণী ত্রিভুজ যদি নেই, সমকোণী ত্রিভুজ যদি নেই, ওই সমকোণী ত্রিভুজের কি সমকোণটা ব্যতীত, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণের যোগফল অবশ্যই অবশ্যই তারা পরস্পর পূরক, তারা পরস্পর পূরক। তার মানে আমাদের এটাও কনসেপ্টটা ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পারছি। এরপরে দেখ 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক, তো আমরা জানি সম্পূরক মিন্স 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে থাকে কত? 160, তাই না? 20 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে তার 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তার মানে 80 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি। বুঝছি সবাই? এরপরে কি বলছে, ভালো একটা প্রশ্ন। এম এন পি কিউ একটি সামান্তরিক। এম এন পি কিউ, এম এন পি কিউ একটা সামান্তরিক বলে দিছে। ভাইয়া
এটা যেহেতু একটা সামান্তরিক, একটু যদি ভালোভাবে তাকাই তাহলে ফিল করতে পারবো একটা সামান্তরিক যখন বলে দেয়, বলছে এর মান কত ডিগ্রি, এর মান জানি না ভাই, এখানে কার মান চাইছে, ওয়াই এর মান কত ডিগ্রি, এখানে ওয়াই এর মান হবে, ওয়াই এর মান কত ডিগ্রি, ওয়াই এর মান কত ডিগ্রি। তাহলে দেখ এটা সামান্তরিক, একটা যদি কখনো সামান্তরিক বলে দেয়, কখনো যদি একটা সামান্তরিক বলে দেয়, তাহলে মনে রাখবি ভাইয়া একটা সামান্তরিকের এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়, আর অবশ্যই ভাইয়া এই কোণ আর এই কোণ পরস্পর কি হয়, সমান হয়। অর্থাৎ সামান্তরিকের বিপরীত দুইটা কোণ পরস্পর কি হয়, সমান হয়। সামান্তরিকের বিপরীত দুইটা কোণ পরস্পর সমান হয়, তার মানে আমি এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটা যেহেতু 3y + 8 ডিগ্রি, তার মানে এটাও আমাদের 3y + 8 ডিগ্রি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ বিপরীত কোণ দুইটা পরস্পর সমান। এবার এই কোণ আর এই কোণ যোগ করলে এক সরল কোণ, দেখবে এক সরল কোণ, তাই না, এক সরল কোণ, এক সরল কোণ 180 ডিগ্রি। তার মানে আমি বুঝতে পারতেছি এই জায়গার ভিতরে যে আমি যদি 3y + 8 প্লাস কত 2y + 7 = কত, এক সরল কোণ কত ডিগ্রি হয় জানি, 180 ডিগ্রি হয়। তাহলে বলতো দেখি ভাইয়া 180 ডিগ্রি যেহেতু হয়, তাহলে সেই ক্ষেত্রে 8 আর 7 যোগ করলে কত, 15, 3 আর 2 যোগ করলে কত, 5y, 15 ডিগ্রি 180 ডিগ্রি। এবার বল আমাকে 5y 180 ডিগ্রি থেকে কত বাদ দিব ভাইয়া, 15 ডিগ্রি বাদ দিব। বল 180 ডিগ্রি থেকে 15 যদি বাদ দিয়ে দেই তাহলে কেমন থাকে, 180 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রি বাদ দিয়ে দেস, 180 - 15 কত আসছে, 165 ডিগ্রি। অর্থাৎ 5y = 165 ডিগ্রি। আর 165 কে যদি এবার কি দিয়ে ভাগ করে দেস ভাইয়া, কত দিয়ে, 165 কে আমরা 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর মনে অলরেডি আইসা পড়ছে, 165 ভাগ কত 5, উত্তর কত আসছে, 33 ডিগ্রি। হায় হায়, কি কার মান চাইছে, ওয়াই এর মান জানতে চাইছে মনে হয়, এখানে কত মান জানতে চাইছে আমি জানি না, ওয়াই এর মান হওয়া উচিত ছিল হয়তোবা, তাহলে আমি দেখতে পেতেছি, সরি ভুল লিখছি মনে হয়। 100 কি 8 আর 7 যোগ করলে কত, 15 ডিগ্রি, 15 ডিগ্রি ওই পাশে কি 180 ডিগ্রি থেকে কি হয়ে গেছে বল, মাইনাস হয়ে গেছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 8 আর সাথে 15 ডিগ্রি, 15 ডিগ্রি বাদ 165 ভাগ কত 5, 33 ডিগ্রি। আমাদের উত্তর মতে এখানে আসতেছে কি, যদি এটা একটা সামান্তরিক হয়, প্রশ্ন যদি এটাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে 33 ডিগ্রি। ওয়াই এর মান কত ডিগ্রি, 33 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আরেকবার মিলানো যায় যে দেখ 30 ডিগ্রি যদি হয়, আমি একটু মান বসে এখানে, হ্যাঁ 33 ডিগ্রি যদি হয়, তাহলে 3 গুণ 33, 3 গুণ 33 প্লাস 8, তাহলে এখানে আসতেছে 107, আর এটা কত আসতেছে দেখ 33 ইন্টু কত 2 প্লাস 7, এখানে আসতেছে 73, তাহলে 73 আর 107 যোগ কর প্লাস 107, 180 আসে, হ্যাঁ 180 আসে। তার মানে আমাদের প্রশ্নটাতে একটু ভুল আছে, অপশনগুলোর এখানে কোনোটাতে কি নাই, উত্তর নাই। আশা করি বুঝতে পারছি। এই সবাই কি বুঝতে পারছিস? কি ভাইয়া আপনার ক্লাস করে মনে হচ্ছে আমি নিজে পড়তেছি, আপনার ক্লাস করলে খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে না, শুধু পড়তে ইচ্ছা করে, ম্যাথ ম্যাথ ম্যাথ। ফার্ম দিস না, ফার্ম দিস না, এটি সব হইছে তোর রোগ, বুঝছস, সব রোগ, এটা রোগ, রোগ যার খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে না, শুধু রোগ। এত ফার্মফুর্তি দিও না, বেশি ফার্মফুর্তি দিলে সমস্যা। বুঝছিস না, তোরে বলি নাই, তুই পাম্পটি দেওয়ার কথা, তোর কথা বলি নাই, স্টুডেন্টদের বলছি। দেখ এখানে আরেকটা ত্রিভুজ বলে দিছে, ত্রিভুজ কত, এবিসি, ত্রিভুজ কত, এবিসি, এবিসি বল এবিসি ত্রিভুজের এসিই দেখ কি বলে দিছে, শরীফ আসছে রে, এবিসি ত্রিভুজের এসিই কত বলে দিছে, এর মান বলে দিছে x + 60 ডিগ্রি। শরীফ আসছে, x এর মান বলে দিছে, দেখ একটা a কোণ বলে দিছে, a কোণের মান হইছে x + 60 ডিগ্রি, b কোণের মান বলে দিছে 2x + 20 ডিগ্রি, c কোণের মান বলে দিছে x + 60 ডিগ্রি। বলছে ACE কোণ কত, ACE কোণ কত, ACE, ACE অর্থাৎ বহিস্থ কোণটা বের করতে বলছে। তা আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তার মানে এই দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা যদি আমি যোগ করি এখানে আসে, অর্থাৎ x + 60 প্লাস 2x প্লাস কত 20। হ্যাঁ, ACE কোণের মানটা জানতে চাইছে, দেখি আমরা কত আসে, যে এই কোণের মান কত আসছে এখানে 3x আর
প্লাস 80 ডিগ্রি, 3x প্লাস 80 ডিগ্রি। এবার এই কোণটা আর এই কোণটা যোগ করলে নিশ্চয়ই কত আসবে? 180 ডিগ্রি আসবে। কত ডিগ্রি? 180 ডিগ্রি আসবে। এখানে নাচ, এখানে এসে নাচ। 3x প্লাস কত? 80 ডিগ্রি প্লাস x প্লাস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে কত আসছে? 180 ডিগ্রি। তো দেখি আমরা কত আসে ভাইয়া। এখানে আসছে 3x আর x 4x, 80 আর কত 60, দ্যাট মিন্স 140 ডিগ্রি। ওই পাশে যদি ভাইয়া উষ্টা মানে পাঠিয়ে দেই তাহলে কত আসে? 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। 180 থেকে যদি 40 ডিগ্রি বাদ দিয়ে 140, তাহলে মনে হয় 40 ডিগ্রি থাকে। যদি 4 দিয়ে ভাগ করে দেই 10 ডিগ্রি থাকে। তাহলে x এর মান পাইলাম কত? 10। কিন্তু আমাকে কি x এর মান বের করতে বলছে? চাইতে পারে x এর মান, কিন্তু আমাকে এখানে x এর মান চাই নাই, আমাকে ACE এই কোণের মানটা বের করতে বলছে। তো ভাইয়া এই কোণের মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমি এখানে পাইছি 3x প্লাস কত? 80 ডিগ্রি। আমি x এর মান অলরেডি পেয়ে গেছি। 3 ইনটু কত? 10 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। 3 10 কত? 30, 80, দ্যাট মিন্স 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। আশা করি এটাও বুঝতে পারছি। আশা করি এটাও বুঝতে পারছি। তুইও ক্যালকুলেশন করতেছস? আচ্ছা, পরেরটা কি বলছে? নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস, তুই সামনে এলে বোর্ড জায়গা নেবে না, তুই এই জায়গায় চলে যাবি। ক্রিস গেল আর আমি মুশফিক যারা, আমি মুশফিক, আমি মুশফিক, আমি কিন্তু তার লেভেলে নাই। কমেন্টে জানান মাথা দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে মাথা দেখা যাচ্ছে না। আমি ওই যে দেখতে পাইতেছি তোমার মাথা দেখা যাচ্ছে না। তোমার মাথা তো কেটে যাচ্ছে। আমি তার বুকে পড়ি আর সে আমার কাছে আসতে চায়, দূরে থাকো। বুঝছো? আমাদের এই যে কি বলে ভাই আপনার ক্লাস, এই যে বিহাইন্ড দ্য সিন দেখছো? হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। স্বাধীন এটা ক্যালকুলেশন করে দে। হ্যাঁ, এটা করে দে তুই। এই যে ভালোভাবে বুঝতেছ না ভাই, এইগুলো পারি না ভাই, এগুলো আমার দ্বারা সম্ভব না। স্বাধীন ভাইকে ভালোভাবে বুঝে যেতেছে ক্যামেরায়। আর এটা পারবি না ভাই? পারি না এগুলো। নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়? এগুলো পারি না ভাই। আয় তাড়াতাড়ি আয়। না না ভাই, এগুলো আমি পারি না। কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়? উত্তর বল। কঠিন অনেক ভাই, এগুলো কঠিন, এগুলো ক্লাস 8 এ ভাই, আমি এখন 6 এ। নিচের, তাহলে কি তুই আদু ভাই? হ্যাঁ, নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? আমরা একটু আগে একটা কনসেপ্ট বলে আসছি, রম্বস আঁকতে গেলে সর্বনিম্ন ইনফরমেশন লাগে দুইটা, হয় পরিসীমা আর একটা কোণ দেওয়া থাকা লাগবে, অথবা একটা কোণ একটা বাহু দেওয়া থাকা লাগবে। তাহলে এখানে দেখা যাইতেছে একটা রম্বস আঁকার জন্য ফার্স্টেই বলছে রম্বসের পরিসীমা, ফার্স্টেই বলছে রম্বসের পরিসীমা, কিন্তু এই কনসেপ্টটা দিয়ে আমরা পরিপূর্ণ উত্তর পাচ্ছি না। তার মানে রম্বসের পরিসীমার সাথে আরো একটা ইনফরমেশন দেওয়া থাকা লাগে, আরেকটা ইনফরমেশন দেওয়া থাকা লাগে। আর একটি বর্ণ, ভাই বর্ণ না ভাই, কর্ণ, এটা বর্ণ না ভাই, কর্ণ, একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য। ওকে, স্লাইড মেকার খুব ভালো, তার প্রশংসা করতে হয়, তেমন ভুল করে না, একটু একটু ভুল করে। তাহলে কি একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য, উত্তর অলরেডি পেয়ে গেছে। এখানে বলছে একটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে শুধু কর্ণের দৈর্ঘ্য কি হবে না? উত্তর হবে না, উত্তর হবে না। শুধু বাহুর দৈর্ঘ্য না, উত্তর হবে না। একটি কর্ণ আর একটা কি? বাহুর দৈর্ঘ্য। একটি কর্ণ আর একটা কি? বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ যদি কখনো একটা কর্ণ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি অঙ্কন করা সম্ভব? বা সেই ক্ষেত্রে রম্বস অঙ্কন করা সম্ভব। আশা করি বুঝতে পারছি। লাস্ট এমসিকিউ কি বলছে? সমকোণী ত্রিভুজের, এই যে এটা কিন্তু ডিপ থেকে প্রশ্ন, এটা যদি কেউ কখনো আগে না পড়ে থাকে বা জ্যামিতিটা না করে থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই জ্যামিতিটা সে উত্তর করতে পারবে না। শরীফ আসছে? এদিকে আয় মানুষের বাচ্চা। সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, এদিকে আসেন, এদিকে আসেন। এই দেখেন আমি পড়াই, এই যে আমার পিছু ছাড়ে না আমার কোচি টিচার, এই যে কোচি টিচার ম্যাথের পিছনে সবসময় ইংলিশ লাইগা থাকে, আমি বুঝি না, আমার খালি গুতায়, আমি সামনে ও পিছনে আমার খালি গুতাইবো। এই যে ঘুম থেকে
আর ঘুমাইতে পারে না, কালো দাগ পড়ে গেছে, ঘুম থেকে উঠে এসে ক্লাস করার জন্য, আমাদের জীবনটা ক্লাস নেওয়ার জন্য। জীবনটা কি খুব সুখ! শৌখিন, এটাই বুঝতে চাচ্ছেন আর শৌখিন আমি আমরা। বুঝাইতে চাইছি যে ইংলিশ টিচাররা কত সুখে থাকে আর ম্যাথ টিচাররা কত দুঃখে থাকে। আর এই যে আমাদের কি নাম কি, উদীয়মান উদীয়মান ভাই, মাঝে দাঁড়া ভাই, পারফেক্ট টাকা দেখা দিল সবথেকে বেশি। এই উদীয়মান মানে এই স্লাইডে এই ক্লাসে উদীয়মান আমাদের ফিজিক্স কি, কাকে ফিজিক্স টিচার, ফিজিক্স টিচার, ফিজিক্স ভাইয়া, ভাইয়া ভাইয়া, হ্যাঁ ফিজিক্স কাকে ভাইয়া। পারফেক্ট লাগতেছে আর কি, আনোয়ার ভাইকে নাকি আমাকে নাকি ওনাকে, মানে কাকে তোমরা মানে দেখতে তুমি কি চাও? বুঝাই দিতে কাকে কোচি দেখা যাচ্ছে? না কোচি না, ও কোচি তো আপনি বেশি। ও পারফেক্ট আমি দেখতেছি পারফেক্ট অনেকগুলি স্লাইডের জন্য, এই বোর্ডের জন্য। হ্যাঁ এই বোর্ডের জন্য, কাকে চায়? এই বোর্ডের জন্য কাকে যাচ্ছ একটু বলে দাও। এই আনোয়ার বোর্ডে- ভাইয়া, এই বোর্ডে ক্লাস নেওয়ার জন্য। আনোয়ার ভাইয়া, আনোয়ার ভাইয়া। এই নেক্সট যার নাম নেবেন সেই লাইভে আসবে এখন অবশ্যই যে যার নাম সেই লাইভে আসবে। সেই লাইভে আসবে স্বাধীন, আমার আমার স্বাধীন, স্বাধীন। আমার নাম বলতেছে, আমরা দেখবো এখন ওই যে আমার নাম। দেখি আমরা কমেন্ট দেখি। আমি শিওর আমার নাম বলতেছে। who will win এই কে দেখতে চায়? এই যে এখানে সিনের ভিতরে পরবর্তী ক্লাস কাকে দেখতে চায়? অবশ্যই বোর্ড কার সাথে যায়? এই একটু আপনার কমেন্ট করেছ নাকি? যদিও ক্লাস কিন্তু নিতে আসছি মূলত আমি, তো আমাকে একটু কমেন্ট করে যদি জিতাই দিতেন ভালো হতো। না অবশ্যই না, এইভাবে ভোট চাওয়া যাবে না, ভোট চাওয়া যাবে না। কিছু না কি জানাবে। স্বৈরাচারী কিন্তু পতন হয়েছে, তো এইভাবে বলা যাবে না। আচ্ছা কার নাম আসছে? আর কি লিখছে? আরে এই যে আনোয়ার, হ্যাঁ এ আনোয়ার কোথায়? লিখছে শরীফ ভাইয়াকে, মিম লিখছে শরীফ ভাইয়াকে ভালোভাবে বোঝা যাচ্ছে ক্যামেরায়। ও থ্যাংক ইউ। তাহলে কি শরীফ ভাই জিতে গেল? না, কইতে শরীফ ভাই এখনো কমেন্ট করেই নাই, আগে না, কমেন্ট করেই নাই। নাম বলে না, কিন্তু বোঝা যাচ্ছে কিনা ওটা আগের কমেন্ট, দেখেন আগের কমেন্ট। শরীফ ভাইয়ার ক্লাসের বিহাইন্ড দ্য সিন দেখতে চাই জাতি। আচ্ছা ঠিক আছে দেখবো। ওকে, সো আমি দুটো নাম অলরেডি পেয়ে গেছি আমার পক্ষ থেকে। আমি মনে হয় উইনার খুব দাঁড় প্রান্ত। তোমরা স্পষ্ট করে নাম মানে বলো এ যে বুইরা বেটারে ভালো লাগে না? আর বেশি নেই ভাই, আমি এই যে আমরা আছি, আমরা দুজন থেকে বলবো আপনার দিচ্ছি। আমার জেনারেশন আমি শেষ। আর আমি কি এমসিকিউটা শেষ করাবো? বলে দাও যে তোমরা কাকে চাও, নাম বলো তাহলে। এরপরে সেই আসবে। আমি তো স্বাধীন ভাইয়ের নাম দিই। মিম বলছে আমি এই, শরীফ ভাইয়ের নাম লিখছি। স্বাধীন ভাইয়ের নাম লিখছে। Yes, মিম আমি জানি। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস ভাই। মিম খেলা জানি, শেষ, তুমি আমার কথা বলছো। খেলা শেষ, আচ্ছা, মিম শরীফকে চিনে না, শেষ। নতুন এসে তো কাজ চলে গেল, আমি ক্লাস থেকে আসতেছি এরপরে। মিম তোমাকে কিন্তু কালকে আমি খুব ভালো করে ট্যাগ কোশ্চেন বুঝাই দিছি। নেক্সট ক্লাসে ফুলের টাকা দিয়ে দিও। হ্যাঁ, না দিস শুট নট বি, আমি খুবই হতাশ। তো শরীফ দেখি আমাদের আরো এই এমসিকিউটা সলভ করে দাও, এই এমসিকিউটা সলভ করে দাও। সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ, তুমি পশ্চাতে দেখাও না, দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে এটা যদি তুই পারিস, ভাই সম্মুখ এটা যদি তুই পারিস, আচ্ছা আমি 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 কি বলেন? না কিছু বেচা লাগবে না, আমি করে দিচ্ছি। আমি টি শার্ট খুলে নাচবো। আচ্ছা না এটা যদি তুই পারিস। না ভাই, জনগণের সামনে আমরা অন্য করে ছেড়ে দেবো ভাই। সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? তাহলে আমার সাপোর্টে আমার ছোট ভাই স্বাধীন থাকবে। যে আমি আছি, চেষ্টা করবো আমরা ভাই। দেখি আপনাকে খোলা যায় কিনা। রোজা পূজন মাঝে কবে খোলা লাগবে না। সম্মুখ ত্রিভুজ কাকে বলে ভাই? না ফার্স্ট প্রশ্ন, আমরা টপিকে আসি। হ্যাঁ। আমরা আমাদের মূল টার্গেট ভাইকে খুলবো। হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা তাহলে স্বাধীন, জি ভাই। এখানে ঘটনা হচ্ছে সমকোণী ত্রিভুজ কিনে আমি কি পেনটা পেতে পারি? ভাইয়া ভাইয়া খুব না, আমরা বলবো ভাইয়া। তুমি তো আমার সবই নিয়ে যাও আর সাধারণ পেন। তাহলে স্বাধীন, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে চাই, জি ভাইয়া কি? সরি আমার তো আবার আঁকাটা খুবই বাজে, আমি একটা রেখা নিই। হ্যাঁ না, এই যে সমকোণী ত্রিভুজ আছে তো, ও হ্যাঁ কোথায় এই যে ইংলিশ টিচার দুর্বল 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 ঠিক আছে, দুর্বল। আমার তো আসলে টুলস এটা আর এটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই। জি ওকে, এখানে কথা আছে কি বলছে? আচ্ছা যাও ঠিক আছে। ইংলিশ টিচার ম্যাথ পড়াইতেছে ভাই, জোস ভাই। ওকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি, তো আমি হতাশ। দেখি না যে পিথাগোরাস বলে একজন মানুষ ছিল, তাই না? সেই পিথাগোরাস একটা কথা বলছে যে, যদি আমি ভুল না করে থাকি, যে লম্ব স্কয়ার কি বলছে? ভূমি স্কয়ার আনোয়ার ভাই, আনোয়ার ভাই। ইজ ইকুয়ালস টু আনোয়ার ভাই স্কয়ার। হ্যাঁ আনোয়ার ভাই স্কয়ার। ভাই একটু চাপেন, আনোয়ার ভাই স্কয়ার। হ্যাঁ আনোয়ার ভাই স্কয়ার। তো তাহলে আমাদের আনোয়ার ভাই কোনটা এখানে? এখন এখানে আনোয়ার যদি আমি বলি, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো বাচ্চারা, এই যে দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি। লম্ব এটা মোটামুটি সবাই জানো, যে আমরা জানি যে এখানে যদি আমরা চিন্তা করি লম্ব মানে ইংলিশে বললে আরো বেশি সুবিধা হবে। এই লম্বের ইংলিশ কি বলেন? লম্বের ইংলিশ ভাই আমি পারি ভাই। আর তাহলে আমরা অপোজিট এটাকে বি এই তুমি ভুল করছো, এগুলো হয় ক্যাপিটাল লেটারে। সি চিন্তা করলাম না, এটা আমার ইচ্ছা। সো এই যে দেখো এবি, এটাকে লম্ব বলা হয়। জি ভাই, এটাকে লম্ব বলা হয়। এটা হচ্ছে লম্ব। তো
তো তুমি যদি কখনো দেখো এই লম্বটাকে স্কোয়ার করে এটার মান থাকতে হবে, ধরো এটার মান আমি ধরলাম x, জি এই আমার কাঁচা বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা, তোরা উত্তর দে, x স্কোয়ার। দেখি এটা পারিস কিনা, উত্তর দে। এই যে দেখো বিসি, জি এটা হচ্ছে ভূমি, হ্যাঁ এটা এটার মান ধরলাম আমরা ভাইয়া, এটা তো ফ্লোর চার্ট করাচ্ছেন না, তাহলে এটা তো ম্যাথ করাচ্ছেন ভাইয়া। y স্কোয়ার। এইভাবে এত একটা বল করলে তাহলে ওরা এখন চলে যাবে ভাইয়া। না না শোনো, এখন শোনো, স্বাধীন জানতে চাচ্ছিল আনোয়ার স্কোয়ার কোনটা আসলে। জি ভাই। তো দেখো যে লম্বা একটা বাহু থাকবে, হুম, সমতল থেকে ধরো একটা নির্দিষ্ট কোণ নিয়ে থাকবে, জি একটা কোণ নিয়ে থাকবে, ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করবে বা লম্বের সাথে একটা কোণ উৎপন্ন করবে। জি আচ্ছা আমি উত্তরটা বলে দেই, আনোয়ার। আমি উত্তরটা বলে দেই। শরীফ স্যার বড় হয়েছে, একটু দাড়ি টাড়ি গজাইছে, বাসা থেকে মেয়ে দেখতেছে, আচ্ছা এই ম্যাথ পড়ানো বাদ দিয়ে ভাই তার জন্য আপনারা পাত্রী দেখেন, অতি সত্বর বিয়ে দেন। আর না এই যে এই ম্যাথ করতে গিয়ে যেইভাবে ব্যাখ্যা দেওয়া শুরু করছে, যেইভাবে ব্যাখ্যা দেওয়া শুরু করছে, একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি যে ধরে নিলাম যে আমি এটা কিছুই পারি না, তারপরেও আমাদের আমরা যে টিচারকে তো পরামর্শ করতে হবে যে আমি কতটুকু পটেনশিয়াল আমাদের অডিয়েন্স যেন না বুঝে, জি আমাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে কি নাই, অবশ্যই। এইটা হচ্ছে মূল। এই তোরা উত্তর দে দেখি, এটা মূল গতি। এই কচি কাঁচা বাচ্চারা, একটু পরে ইংলিশের হ্যাঁ, যে আমরা তো স্লাইড পারলাম নিয়ে না, আসবো, আপনি একটু করে দিন। ওই স্লাইডে ইংলিশের যে স্লাইড আমি একটু পরে নিয়ে আসবো, প্র্যাকটিস সেশন, ওইখানে আমি আনোয়ার ভাইকে ছেড়ে দিব, র্যান্ডমলি খালি বুঝাই দিতে হবে, সব পারি, র্যান্ডমলি বুঝাই যাবে। জি। আমি যেভাবে যা মধ্যে যেখানে যাও সেখানে লাগাই দাও। যা যাও। মধ্যে আঁকছি, এই আমি আমি আমার স্লাইড শেষ করে দিচ্ছি। এই ক্লাস শেষ করে দ্রুত আমি নিব। সমকোণী ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? উত্তর হয়েছে ভাইয়া কয়টি? দুইটি। এই যে আমি বলে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে কি আঁকা যাবে? কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? What's wrong? তাই বলে ভিজে তোমার আমি মানলাম, What's wrong? এদিন জায়গা নিচে ভিজে গেছে। শাদি, তুমি বুঝছো, আপনি বুঝবা। তুই দেখ আমি পা রাখতে পারতেছি না। মাইকটা অন করেন, আমি একটা কথা কই। ভাই এদের ক্লাস ও এই জায়গায় এত পরিমাণ এক্সাইটেড, ও নিজের জায়গা ভিজে গেছে। ভাই আমি কিন্তু পরে ক্লাসে করব না। আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দুইটি। বিস্তারিত যন্ত্রে অফলাইনে আসুন, অথবা এটার জ্যামিতি আছে 7.1 7.1 কয় নাম্বারটা? 5 নাম্বার জ্যামিতি। 7.1 অনুশীলনীর 144 পৃষ্ঠা যান, 144 পৃষ্ঠায় অথবা 43 পৃষ্ঠা, 143 পৃষ্ঠায় জ্যামিতিটা আছে। এটার প্রমাণটা যারা করছে তারা জানে কয়টা লাগে। অবশ্যই সমকোণী ত্রিভুজ দুইটা অঙ্কন করা যায়। কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায়? সমকোণী ত্রিভুজ দুইটা অঙ্কন করা যায়। এই আজকে নেক্সট লাইভে শরীফ ভাইয়াকে চাই, শরীফ ভাইয়াকে চাই। Yes. শেষ। এখন আমি কি বলবো? সানবিন, সোলাইমান সানবিন। আমার ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। স্টুডেন্ট স্যার আমি একটু বলি, এই চিত্রটা আমি মুছে ফেলতে যাচ্ছি। আরেকটা স্টুডেন্ট বলছে ভাই আপনার জন্য আগে দেখা লাগবে, বয়সের দিকে তাকান। বয়স ডাজেন্ট ম্যাটার, তো এইটা কিন্তু একটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, তাই না? বয়স ডাজেন্ট ম্যাটার। তাই লাইভে আসতেছি একটু পরে, জাস্ট 5 মিনিট। লাইভ, ওরে বাবুরে, শরীফ স্যার লাইভে আসবে, শরীফ স্যার লাইভে আসবে। আচ্ছা আমি ক্লাসটা আজকে শেষ করে দেই নাকি? আমি ক্লাসটা আজকে শেষ করে দেই। আচ্ছা আজকে ক্লাসটা এনজয় করলাম, ভালো লাগলো। প্রত্যেকটা স্টুডেন্ট আশা করি বুঝতে পারছে ক্লাসগুলো। বিনোদন নাকি পায় না, আমারে বলছে আমি নাকি বোরিং ক্লাস নেই, আমি নাকি বোরিং ক্লাস নেই। ভাগ্যিস এটা অনলাইন, অফলাইন হলে আমি এটার উত্তর ওইভাবে দিয়ে দিতাম যে আমি বোরিং ক্লাস নেই কিনা। আশা করি সবাই বুঝতে পারছে আমি বোরিং ক্লাস নেই নাকি আসলে সিরিয়াস ক্লাস নেই। আসলে ভুল করে ম্যাথ টিচার হয়েছি, আর না কমেডিয়ানই হইতাম, ভুল করে হয়ে গেছি নাকি শরীফ? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমাদের ক্লাস, আমার ক্লাস অ্যাটলিস্ট আজকে এই পর্যন্ত আমি শেষ করতেছি। পরবর্তী ক্লাসের আপডেটস পেতে অবশ্যই আমাদের অন্য রকমের যে পেজ, সেই মূল পেজটিকে ফলো করতে হবে। আর অবশ্যই মনে রাখবা, অন্যরকম পরিবার এই যে আমাদের এই কচি কাঁচা যে টিচার দেখতে পাচ্ছ, ওদের মতনই স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায়। আমরা চেষ্টা করি স্বপ্ন ছুঁয়ে দেখার জন্য। আমাদের প্রত্যেকটা টিচারই স্বপ্ন দেখতেছে, স্টুডেন্টদেরকেও স্বপ্ন দেখাইতেছে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। আর হ্যাঁ অবশ্যই মনে রাখবো, ম্যাথের যে আমার কি বলে ট্যাগলাইন বা ম্যাথের যে মটো, আমি যেটা সবসময় বলি যে একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। আমি
আরেকটা স্লোগান দিয়ে যেটা শেষ করি আমি প্রতিবার, সেটা হচ্ছে ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।